recording. So before starting the session, আমাদের আহ, একটা ছোট্ট রিকোয়েস্ট ছিল আপনাদের কাছে। আমার মনে হয় আপনারা এই জিনিসটা ভুলে যান বারবার। আমি বারবার মনে করাই দেই। আমাকে শুধু আহ, মানে আলটিমেটলি এইটার ব্যাপারে এসবিআর এর যে ওয়ার্কিংটা আমি অথবা হোমওয়ার্কটা দিয়েছিলাম সেটা নিয়ে আমাকে কেউ রিচ আউটও করেন নাই, আমাকে সাবমিটও করেন নাই। হোয়াট আই রিকোয়েস্টেড ইউ গাইস, আপনাদেরকে আমি একটা ইলাস্ট্রেশন দিয়েছিলাম। আই থিংক ইলাস্ট্রেশনটা আগে দেওয়া ছিল, ইফ আই এম নট রং। কই গেল? আমি কি দেইনি এখানে? আমি কি মেসেঞ্জারে দিয়েছি ইলাস্ট্রেশনটা? লেট মি চেক। মেসেঞ্জারে ছিল মনে হয়। একটু চেক করি। সো আমি আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, রাইট? গ্রুপ অ্যাকাউন্টিং এর একটা প্রেজেন্টেশন নিয়ে আমরা কথা বলতেছিলাম। আহ, সেটার ফুল প্রিপারেশনটা আপনারা করে আমাকে এক্সেলে দেওয়ার কথা ছিল। ও না, সরি 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 সরি, আমি একটা টপিক মনে হয় করে গেছি। এটা নিয়ে আমরা গত ক্লাসে ডিসকাস করেছি, আই থিঙ্ক, রাইট? গত ক্লাসে তো আমরা গুডউইল কভার করেছি। এই আপনার স্টাডি হাবে যে ইলাস্ট্রেশন গুলা আছে হ্যাঁ, ওইগুলা সেটার কথা বলেছিলাম আমি। সরি সরি, আমি সো আপনারা এই জিনিসটা কেউ করতেছেন না। মানে আপনারা, আই ডোন্ট নো, আপনাদের আপডেটটা আমি জানতে পারতেছি না। মানে আপনারা কি আসলে করতেছেন এক্সারসাইজ গুলো অথবা হোমওয়ার্ক গুলো, নাকি স্কিপ করে যাচ্ছেন, নাকি কোনো প্রবলেম ফেস করছেন? আমি টেকনিক্যালি কিন্তু ওইরকম কোনো ফিডব্যাক আপনাদের থেকে পাচ্ছি না, বাট আই এম এক্সপেক্টিং আপনারা এই ফিডব্যাক গুলো আমাকে দিবেন। আমি এটাও বলে রাখি, ফিডব্যাকটা আমি পাস্ট ইয়ার কোয়েশ্চেনের আগে যেন আমি আপনাদের থেকে পাই। কেননা যখনই আমি ফার্স্ট ইয়ার কোয়েশ্চেনে চলে যাব, হোপফুলি ফ্রম নেক্সট উইক, তখন আপনাদের কিন্তু এই আন্ডারস্ট্যান্ডিং গুলো আমাদেরকে আসলে আহ, ভালো হেল্প করবে। আপনাদের এই কোয়েশ্চেন্স গুলো, প্র্যাকটিস গুলো আমাদের এই ফার্স্ট ইয়ার কোয়েশ্চেন গুলোর সাথে কানেক্ট করতে। এবং সেই ক্ষেত্রে আমি দেখছি স্টাডি হাবের কোয়েশ্চেন গুলো সব থেকে রেলেভেন্ট আপনাদের ফার্স্ট ইয়ার কোয়েশ্চেন গুলোর সাথে কানেক্ট করার জন্য। যদিও আমরা নিজেরা ক্যাপলান অথবা অন্যান্য রিসোর্স ইউজ করতাম আগে, বাট হোয়াট আই ফাউন্ড আউট, স্টাডি হাবটা দ্য মোস্ট বিউটিফুল রিসোর্স আপনাদের এসএসসি এর যে কোনো পেপার প্রপারলি পাস করার জন্য। অ্যালং উইথ প্র্যাকটিস আপনারা দেখতে পান যে প্রত্যেকটা টপিকের রিলেভেন্ট প্র্যাকটিস কুইজ এখানে দেওয়া থাকে। সো প্লিজ, আই হামলি রিকোয়েস্ট ইউ গাইস, একটু কাইন্ডলি স্টাডি হাবের যে কোয়েশ্চেন গুলো আছে এগুলো একটু গো থ্রু করে রাখেন বিফোর স্টার্টিং আওয়ার পাস্ট ইয়ার কোয়েশ্চেন। সো প্লিজ, অ্যান্ড স্যার একটু ইন্টারাপ্ট করি স্যার। প্লিজ, স্যার আপনি হোমওয়ার্কটা স্যার কি বললেন স্যার মাত্র? হোমওয়ার্কটা হচ্ছে স্টাডি হাবের গুডউইলের যে পার্টটা ছিল জি এখানে। স্যার। আমি আপনাদের আহ, ওই ঠিক যে টপিকগুলো পড়ছিলাম সেখানে আমার রেকর্ডিংও আপনি দেখবেন যে আমার মেনশন করা আছে যে আপনি এই এক্সারসাইজটা করে আসবেন অথবা এক্সারসাইজটা বাসায় দেখবেন। আজকেও সেম, আমি আপনাদেরকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেখানেও কিছু হোমওয়ার্ক আমরা আর কিছু প্র্যাকটিস আমরা বাসার জন্য রেখে দিব। সেটা নেক্সট ক্লাসে আমরা হয়তো বা গো থ্রু করবো অথবা রিভিউ করবো আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটা পাওয়ার পর। সো এই জন্য বললাম যে আপনারা ক্লাসটার মধ্যে যখন কোনো কনফিউশন প্রবলেম থাকে আমাকে পরের ক্লাসের আগে কোনো ফিডব্যাক থাকলে একটু দিতে পারেন। তাহলে আমার জন্য বেটার হয় যে আপনারা ঠিক বুঝতে পারছেন কিনা অথবা আপনারা ঠিক কোন স্টেজে আছেন সেটা আমি মানে ইভালুয়েট করতে পারি আর কি। সো আমরা স্টার্ট করি আজকের টপিকটা। আজকের টপিকটা নিয়ে অলরেডি মনে হয় আমরা গত ক্লাসে একটা আইডিয়া দিয়েছিলাম। সেটা হচ্ছে আহ, আজকে বেসিক্যালি আমরা কথা বলবো চেঞ্জেস ইন গ্রুপ স্ট্রাকচারটা নিয়ে। এটার পরে আরেকটা টপিক থাকবে রিগার্ডিং গ্রুপ অ্যাকাউন্টিং, দ্যাট ইজ ফরেন সাবসিডিয়ারির ক্ষেত্রে আমরা কি করি। বাট এইটা একটু মানে আহ, একটু আসলে হোয়াট ক্যান আই সে, মানে এক্সিস্টিং যেই আমরা টপিক গুলো পড়েছি, কনসলিডেশন কিভাবে করতে হয়, কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের ওয়ার্কিং গুলো কিভাবে করতে হয়, আমাদের কন্ট্রোলের ডেফিনেশনটা কি, আমরা যখন যখন আমরা সাবসিডিয়ারিকে কনসলিডেট করি
কি কি মেথড আমরা ফলো করি, কি কি টেকনিক আমাদেরকে ফলো করতে হয়, ওইটারই একটু এক্সটেন্ডেড ভার্সন আমরা বলবো। এক্সটেন্ডেড ভার্সন হচ্ছে আমরা এটাকে দুইটা অ্যাসপেক্টে চিন্তা করব, যে আসলে আমি আমার সাবসিডিয়ারিকে অ্যাকোয়ার করাটা একটা স্পেসিফিক এরিয়া, যেটাতে আমাকে বলে দেয় যে এটা কি আমার সাবসিডিয়ারি না এটা আমার অ্যাসোসিয়েট। সো দ্যাট ইজ স্ট্রেট ফরওয়ার্ড। বাট অনেক ক্ষেত্রে যেটা হয়, আমরা ঠিক এই সিনারিওটাই দেখব, যে অনেক ক্ষেত্রে এরকমটা দেখতে পারি আমরা, যে আমি আমার সাবসিডিয়ারিকে অ্যাকোয়ার করেছি, বাট সাবসিকুয়েন্টলি আমি হয়তো বা তাকে ডিসপোজ করি তার কোনো শেয়ার। দ্যাট ইজ আ ভেরি প্র্যাকটিক্যাল থিং। গ্লোবালি খুব বেশি হয় এটা, যে আপনি বা মেবি কোন একটা সাবসিডিয়ারি কোম্পানির 60% অথবা 70% শেয়ার অ্যাকোয়ার করেছেন। সাবসিকুয়েন্টলি হোয়াট ইউ হ্যাভ ডিসাইডেড, যে আপনি আপনার ওইখান থেকে শেয়ারটা সেল করে দিবেন, আপনি আপনার সাবসিডিয়ারিকে হয়তো বা ডিসপোজ করে দিবেন। সো দ্যাট ইজ আ কনটেক্সট। এটা একটা পার্ট যেটাকে আমরা বলি সাবসিডিয়ারি ডিসপোজাল। এটা নিয়ে আমরা আজকে কথা বলবো। অথবা আরেকটা অ্যাসপেক্ট আমরা দেখতে পাই, যেটা গ্রুপ অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে আমরা অনেক কোয়েশ্চেন, ফার্স্ট কোয়েশ্চেনও আমরা পাবো হোপফুলি সামনে। সো সেটা হচ্ছে আহ, হয়তোবা অ্যাপারেন্টলি আপনি আহ, আহ, যাকে যার শেয়ার আপনি অ্যাকোয়ার করেছেন, ইকুইটি শেয়ারস, সেই ইকুইটি শেয়ারসটা হয়তোবা আপনাকে সিগনিফিকেন্ট কন্ট্রোল এস্টাবলিশ করে না। ইট কুড বি ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, হয়তোবা আপনি কারো 10% or 15% শেয়ার ওন করেন or কন্ট্রোল করেন। Subsequently or parallelly what you are doing, আপনি স্টেপ অ্যাকুইজিশন যেটাকে আমরা বলি, লাইক আপনি হয়তোবা 15% অ্যাকোয়ার করেছেন, ঠিক 1 বছর পর অথবা 6 মাস পর আপনি ওই কোম্পানিরই আরো 50% শেয়ার অ্যাকোয়ার করলেন। সো the day you have acquired more 50%, like and more than 50% of shares, and the date you have obtained control over the subsidiary, ঠিক সেই ডেটে কিন্তু আপনার জন্য ওই প্রিভিয়াসলি যে ইনভেস্টমেন্টটা ছিল সেটা কিন্তু আর নর্মাল ইনভেস্টমেন্ট থাকে না। তখন ওইটা আপনার জন্য কনসিডারেশনের জন্য একটা পয়েন্ট আর কনসিডারেশন চলে আসে। সো ঠিক এই কথা দুটোই আমরা বলবো আজকে ওভার দ্য ক্লাস, এবং এই দুটো নিয়ে আমরা আজকে ডিসকাশনটা করব, যে আমি আমার কোনো সাবসিডিয়ারিকে অ্যাকোয়ার করার পর ইফ উই ডিসপোজ এনি সাবসিডিয়ারি, সেই ক্ষেত্রে আমার কি কি এরিয়া অ্যারাইজ করে। এটার একটা ছোট্ট সামারি আমরা এই টেবিলে দিয়েছি, বাট সেটা কি আমরা চেষ্টা করব হচ্ছে ওভার দা স্টাডি হাবের যে টপিক গুলো আছে উইথ প্র্যাকটিস সেই কনসেপ্ট গুলো একটু ডেভেলপ করতে। অ্যান্ড অফকোর্স আই উইল এক্সপেক্ট যে আপনারাও এখানে একটা ভালো আমাকে ইনপুট দিবেন, যে আপনাদের এখানেও একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার থাকবে, যে আপনারা আসলে কি মনে করেন। আপনাদের ফিডব্যাকটাও আমি নিব। সো আমরা একটা পার্ট থেকে শুরু করি। আমরা দুইটা পার্ট নিয়ে কথা বলছি। একটা হচ্ছে ডিসপোজাল অফ সাবসিডিয়ারি। আমি আমার সাবসিডিয়ারিকে যদি সেল করি, ডিসপোজ করি, তাহলে আলটিমেটলি আমার অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট গুলো আমরা কিভাবে চিন্তা করব। সো আমরা একটু রিকল করার চেষ্টা করব যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এ ডিসপোজাল অফ সাবসিডিয়ারির এই পার্টটুকু কমপ্লিট করে আসছি। হ্যাঁ, এই পার্টটুকু আমরা অলরেডি এফআর, আপনাদের যদি মনে করে থাকেন একটু, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এ ফুল ডিসপোজাল আমরা অলরেডি আমাদের প্রিভিয়াস যে পেপারটা সেখানে কভার করে আসছি। সেখান থেকে একটু আপনারা যদি আমাকে বলেন যে আসলে ফুল ডিসপোজাল মানে হোয়াট ডু ইউ মিন বাই ফুল ডিসপোজাল। ফুল ডিসপোজাল বলতে আসলে আমরা কি মনে করছি, অথবা ফুল ডিসপোজাল বলতে আমরা কি বুঝি, অথবা কতটুকু বুঝি ফুল ডিসপোজাল মানে। Anyone, floor is open. Full disposal মানে কি, প্লিজ? Can I say? হ্যাঁ হ্যাঁ, মানে ফ্লোর ইজ ওপেন, আমি তো বললামই। ফুল ডিসপোজাল বলতে গেলে বোঝা যাচ্ছে যে আমার আন্ডার একটা সাবসিডিয়ারি ছিল হুম যেটা কারেন্টলি বলতে গেলে নো লঙ্গার অপারেশনাল, অথবা আমি উইদিন 1 ইয়ার বা তার কম সময়ের মধ্যে হুম সেল হুম করে হুম দিতে হুম চাচ্ছি। হুম হুম, না 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 না, রকি, এটা হচ্ছে ডিসকন্টিনিউড অর অপারেশন অর নন কারেন্ট হেল্প ফর সেল। ওই জায়গাটাতে আমি একটু পরে আসবো। আইফারএস 5 এর কথা বলছেন আপনি। ফুল ডিসপোজাল বলতে আমরা যেটা বুঝাই অথবা যেটা বুঝি, আহ, সেটা হচ্ছে আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, যে মানে আপনি আই বিলিভ যে আপনি ঠিক ওইটাই আপনার মাথায় আসছে। বাট দিস ইজ নট
দ্যাট ডিসপোজাল, যে আপনি 1 বছর আগে অ্যাকোয়ার করেছিলেন উইথ এ ভিউ টু সেল ইট উইদিন 1 ইয়ার, তারপর আপনি সেল করছেন, আমরা কিন্তু সেটা বলি নাই। আমরা বলছি আমার একটা সাবসিডিয়ারি যেটাকে আমি কনসলিডেট করতাম এতদিন পর্যন্ত, নাও উই আর অ্যাকচুয়ালি কনসিডারিং ফর ফুল ডিসপোজাল, মানে হচ্ছে আমি আমার পুরো সাবসিডিয়ারিটাকেই হচ্ছে সেল করে দিব এখন। ওকে, মানে আমি সে ফর এক্সাম্পল 70% আমি স্যার কোনো, হ্যাঁ প্লিজ। স্যার আমি শিওর না স্যার, বাট মানে এস্টিমেট হলো স্যার, মানে আমরা ধরেন 80% ওন করতাম সাবসিডিয়ারি, আমরা যদি 80% স্যার শেয়ার গুলা সেল করে দিই। ইয়া, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, দ্যাট ইজ কল ফুল ডিসপোজাল। হ্যাঁ, বাট ওইখানে আমরা আরেকটা কথা বলতাম, সেটা হচ্ছে আমি এফআরটা যদি একটু রিকল করাই আপনাদেরকে, সেটা হচ্ছে আমরা এফআরে যেটাকে বলে আসি যে ফুল ডিসপোজাল মিন্স যেখানে আপনার কন্ট্রোলটা আপনি লস করেন, দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ ফুল ডিসপোজাল। হ্যাঁ, সো ওইখানে আপনি যেটা বলেছেন যে সে ফর এক্সাম্পল আপনি 80% শেয়ার ওন করতেন, সেই 80% শেয়ার ওন করার পর যদি আপনি 70% সেল করে দেন, 70% সেল করে দেওয়াটাও কিন্তু আমরা এফআর এর পার্সপেক্টিভে ফুল ডিসপোজাল কনসিডারেশনে নিয়ে আসতাম। কেন? বিকজ আপনার আর কন্ট্রোল থাকে না সেই সাবসিডিয়ারির উপর, এই জন্য আমরা ওইটাকেও ফুল ডিসপোজাল বলতাম এবং ক্যালকুলেশনটা ঠিক সেরকমটাই হতো। বাট এখানে আমরা যখন ফুল ডিসপোজালটা নিয়ে কথা বলবো, এখানেও আমার বেসিক্যালি আমরা ঠিক ওইটাকেই এনহান্স করব, সেটা হচ্ছে হিয়ার উই আর ডিসপোজিং দ্য এন্টায়ার হোল্ডিং, যেটাকে আমরা বলছি যে একটু আগে যে এক্সাম্পলটা দিলাম যে 80% আমি শেয়ার হোল্ড করতাম, আমি 80%ই শেয়ার সেল করে দিচ্ছি। তার মানে এখানে ফুল ডিসপোজাল বলতে বোঝাচ্ছে কন্ট্রোল টু নো কন্ট্রোল, মানে আমার কন্ট্রোল ছিল আগে, সেখান থেকে আই উইল হ্যাভ জিরো কন্ট্রোল। সেই ক্ষেত্রে যেহেতু ফুল ডিসপোজাল আমি করে দিচ্ছি, হিয়ার we need to calculate gain or loss on disposal and derecognize goodwill, NCI and net asset of subsidiary। এক কথায় আমার আর তখন কনসলিডেশন ওই পার্টিকুলার সাবসিডিয়ারির জন্য কনসলিডেশনটা অ্যাপ্লিকেবল হবে না, ওই পার্টিকুলার সাবসিডিয়ারির জন্য আই ডোন্ট নিড টু ডু কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এনিমোর। তাহলে এখানে আমার একটা পয়েন্ট চলে আসে যে আমি যখন ফুল ডিসপোজাল করব, ফুল ডিসপোজাল করলে আমি আমার সেই ডিসপোজালের গেইন অথবা লসটা কিভাবে ক্যালকুলেট করব, দ্যাট ইজ আওয়ার মেইন পার্ট অফ দিস ফুল ডিসপোজাল। হ্যাঁ, এখান থেকে আমরা এই পয়েন্টটা ক্যালকুলেশনটা কিভাবে করতে হয় সেটা আমরা শিখবো ইনশাল্লাহ। এরপর আমরা আসি যে যদি ফুল ডিসপোজাল না হয়, ইফ উই ডিসপোজ পার্শিয়ালি, আমার যদি পার্ট ডিসপোজাল হয়, সেই ক্ষেত্রে পার্ট ডিসপোজাল হওয়ার পর I might have 3 different scenario, মানে যেহেতু আমি বলছি পার্শিয়াল ডিসপোজাল, সো পার্শিয়াল ডিসপোজাল বলতে আমরা যেটাকে বোঝাচ্ছি যে আমি আমার 80% শেয়ার, সেখান থেকে আমি আমার পার্ট অফ দিস, মানে আমি আমি আমার শেয়ার সেল করে দিচ্ছি। সো ফর এক্সাম্পল এখন এটাকে আমরা 3টা ক্যাটাগরিতে চিন্তা করতে পারি। একটা হচ্ছে আমি শেয়ার সেল করার পরেও আমার কন্ট্রোল থাকবে, মানে সাবসিডিয়ারি উইল রিমেইন সাবসিডিয়ারি, যেমন আমি 80% শেয়ার ওন করতাম, সেখান থেকে হয়তো বা আমি 20% শেয়ার সেল করে দিয়েছি, তার মানে স্টিল আই ওন 60%, দ্যাট ইজ মোর দ্যান হাফ, মোর দ্যান 50%, স্টিল আমি কনসলিডেশন করব, স্টিল আমার কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যাপ্লিকেবল হবে এবং ওভার দ্য ইয়ারই আমাকে কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করতে হবে, কনসলিডেটেড স্টেটমেন্ট অফ প্রফিট আর লস প্রিপেয়ার করতে হবে, কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন প্রিপেয়ার করতে হবে। দ্যাট ইজ ওয়ান সিনারিও। সেকেন্ড সিনারিও ইজ যে আমি আমার সাবসিডিয়ারিকে সেল করলাম, বাট সেল করার পর দ্যাট সাবসিডিয়ারি উইল বিকাম মাই অ্যাসোসিয়েট, দ্যাট অলসো কুড বি অ্যান অপশন, যে আমি 80% আগে শেয়ার অ্যাকোয়ার করেছি, সেখান থেকে আমি হয়তো বা 40% শেয়ার সেল করে দিয়েছি। সো 40% শেয়ার সেল করে দেওয়ার পরেও আমার যে অ্যাসোসিয়েট আসবে, দ্যাট ইজ আ সিগনিফিক্যান্ট ইনফ্লুয়েন্স থাকবে যার উপর,
তাকে আমার অ্যাসোসিয়েটেড অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট দিতে হবে ফর দ্যাট পার্টিকুলার এন্টিটি। তার মানে আমি ঠিক যেই ডেটে আমার অ্যাসেটটা মানে আমি আমার ইনভেস্টমেন্টটা ডিসপোজ করছি সেই ডেট পর্যন্ত আমাকে এটার কনসলিডেশন করতে হবে। এর পরবর্তীতে সাবসিকুয়েন্টলি আমাকে এটার জন্য ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েটেড যে অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট দ্যাট ইজ কল্ড ইকুইটি মেথড সেটা আমাকে ফলো করতে হবে, IS 28 গেল সেকেন্ড সিনারিও ফর পার্শিয়াল ইনভেস্টমেন্ট অর পার্শিয়াল ডিসপোজাল। নাম্বার 3, স্টিল আমি সেল করলাম, আমি সেল করার পর আমার সিগনিফিকেন্ট কন্ট্রোলও নাই, সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্সও নাই, বাট আই অ্যাম নট সেলিং মাই এন্টায়ার শেয়ার, আই অ্যাম হ্যাভিং লাইক 15% অফ রিমেইনিং শেয়ার, যেটাকে আমরা বলি রিটেনশন উইথ নো কন্ট্রোল নো ইনফ্লুয়েন্স, বাট দ্যাট উইল বি পার্ট অফ মাই ফাইন্যান্সিয়াল অ্যাসেট আন্ডার IFRS 9, ফাইন্যান্সিয়াল অ্যাসেট আন্ডার IFRS 9, ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট আমরা এটা শিখবো যে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট আমরা এটাকে কিভাবে ট্রিটমেন্ট করব। দ্যাট ইজ ওয়ান পার্ট অফ আওয়ার টুডে সিলেবাস। লাইক ডিসপোজাল যদি আমি করি তাহলে আমাকে কি কি জিনিস কনসিডার করতে হবে। এই পর্যন্ত আমরা এখনো পর্যন্ত কিন্তু মানে প্রত্যেকটা টপিকের কোনো কিছু আসলে ডিসকাশন করি নাই, আমরা এখনো পর্যন্ত কিন্তু ওইরকম ভাবে কোনো কিছু বলি নাই যে আসলে আমরা কিভাবে এই ক্যালকুলেশন গুলো করবো। প্রত্যেকটা ক্যালকুলেশনই আমরা দেখবো, বাট স্টিল হোয়াট আই এম রিকোয়েস্টিং ইউ, আপনারা একটা ফ্রেমওয়ার্ক মাথায় রাখেন, একটা স্ট্রাকচার মাথায় রাখেন যে আমার যদি কোয়েশ্চেনে ডিসপোজাল থাকে তাহলে এই হচ্ছে আমার রেসপেক্টিভ সিনারিও, যে সিনারিও গুলো আমাকে হয়তোবা এক্সামে আসবে, ফেস করতে হবে। ওকে, সো চারটা সিনারিও, একটা হচ্ছে ফুল ডিসপোজাল, আর একটা হচ্ছে পার্শিয়াল ডিসপোজালের মধ্যে তিনটা, একটা হচ্ছে আপনার সাবসিডিয়ারি উইল রিমেইন সাবসিডিয়ারি, সাবসিডিয়ারি উইল বিকাম অ্যাসোসিয়েট, and subsidiary will become financial asset. মানে subsidiary means the investment will become financial asset, that will go under financial instrument. Now come to the other part, that is a step acquisition concept. স্টেপ অ্যাকুইজিশন কনসেপ্ট বলতে আমরা যেটাকে বোঝাচ্ছি দ্যাট ইজ এ রিভার্স থিং, যে আমি এখন আমার কোনো একটা ইনভেস্টমেন্ট আছে দ্যাট দ্যাট ইজ 10% or 15% or লাইক 20%, দ্যাট ইজ এ লাইক প্যারালাল থিং, যে আমি এখন হয়তো বা 20% অ্যাকোয়ার করেছি কোনো একটা কোম্পানির শেয়ারে, ইকুইটি শেয়ারে, সাবসিকুয়েন্টলি আমি ঠিক 6 মাস পর আর 1 বছর পর তার আরো 40% শেয়ার অ্যাকোয়ার করছি। সো দ্য ডেট আমি আরো 40% শেয়ার অ্যাকোয়ার করছি, সো অ্যাট দ্যাট ডেট ইট বিকামস সাবসিডিয়ারি ফর মি, অ্যান্ড ঠিক সেই ডেটটা আমাকে ডিটারমাইন করতে হবে, এবং যেই ডেটে আমি আমার ডিটারমিনেশন হবে যে আই উইল হ্যাভ কন্ট্রোল, মানে যেখানে নো কন্ট্রোল, দ্যাট উইল কাম ফ্রম ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট অর দ্যাট মাইট কাম ফ্রম অ্যাসোসিয়েট, যেখান থেকেই আসুক, যেখান থেকে আমার কন্ট্রোল এস্টাবলিশ হবে, সেই পার্টটাকে আমরা বেসিক্যালি কনসিডার করব স্টেপ অ্যাকুইজিশন হিসেবে। এখানে আমাকে একটা জিনিস ছোট্ট করে মাথায় রাখতে হবে যে প্রিভিয়াসলি কোনো কন্ট্রোল ছিল না, এখন আমার যদি কোনো কন্ট্রোল চলে আসে, সো দ্যাট উইল কাম আন্ডার কনসলিডেশন প্রসেস। এবং কনসলিডেশন প্রসেসের আমরা স্টেপটা জানি, আমরা ফার্স্টে হচ্ছে আমাদের অ্যাকুইজিশন ডেটটা আমরা ডিটারমাইন করি, মানে যেই ডেটে হচ্ছে আমার কন্ট্রোলটা এস্টাবলিশ হলো, দেন আমি আমার যে কত পার্সেন্ট আমি সেটা আলটিমেটলি ডিটারমাইন করি, এবং আমার নেট অ্যাসেট কত, এনসিআই কত, গুডউইল কত, এগুলো আমি ক্যালকুলেট করি। সো এখানেও সেম, আমার প্রিভিয়াসলি কোনো গুডউইল থাকতো না, ছিল না, বাট লাইক apparently কোনো গুডউইল নাই, বাট সাবসিকুয়েন্টলি there will be some goodwill and that we need to calculate based on the information provided, এবং সেটারই একটা ছোট্ট ফর্মুলা যেটা আমরা অলরেডি জানি গুডউইলের ক্যালকুলেশনের ফর্মুলা, সেটাই আমরা এখানে জাস্ট নিয়ে আসছি। একটা জিনিস জাস্ট এখানে অ্যাড করা হবে লাইন আইটেম হিসেবে, দিস পার্ট, হ্যাঁ এটা আমরা কথা বলবো এটা নিয়ে, বাট স্টেপ অ্যাকুইজিশনের প্রপার কনসেপ্টটা হচ্ছে currently maybe we don't have any control, we might have any financial asset, we might have significant influence, then uh, we are getting into control, we are obtaining control toward the acquisition of additional number of shares. So that is our concept. So আপনারা যদি একটু স্ট্রাকচারটা মাথায় রাখেন, what we are going to cover today, it's pretty much straightforward, যে আমরা আজকে
চেঞ্জেস ইন শেয়ার স্ট্রাকচার সেটা নিয়ে কথা বলবো, যে আমাদের শেয়ার স্ট্রাকচারে যদি কোনো চেঞ্জ হয়, দুইটা অ্যাঙ্গেল থেকে আমাদের চেঞ্জটা আমরা চিন্তা করতে পারি। একটা অ্যাঙ্গেল হচ্ছে আমার ডিসপোজালের অ্যাঙ্গেল থেকে, আর একটা অ্যাঙ্গেল হচ্ছে আমি আমার সাবসিকুয়েন্ট অ্যাকুইজিশনের অ্যাঙ্গেল থেকে। যেটাই হোক না কেন, আমাদের এখানে রেলেভেন্ট অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড গুলা কি কি দাঁড়াচ্ছে আমি যদি একটু একটু করে কনসিডার করে আপনাকে বলি। রেলেভেন্ট অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড দাঁড়াচ্ছে হচ্ছে আইফআরএস 3 বিজনেস কম্বিনেশন, যেটা আমরা আগেই করে আসছি, উই নো ভেরি ওয়েল হাউ টু ডিল উইথ আইফআরএস 3। দেন আমাদের জন্য রেলেভেন্ট অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড হতে পারে হচ্ছে আইফআরএস 5, সেটাকে আমরা বলি নন কারেন্ট অ্যাসেট হেল্ড ফর সেল অ্যান্ড ডিসকন্টিনিউড অপারেশন, যেটা রকি মেনশন করছিলেন। এরপর রেলেভেন্ট অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আসতে পারে আইএস 28 ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট অ্যান্ড জয়েন্ট ভেঞ্চার, যেটার মাধ্যমে আমরা ইকুইটি মেথডটা করে থাকি। অ্যান্ড তার পরবর্তীতে আমাদের হয়তোবা রেলেভেন্ট হবে আইফআরএস 9, যেটা আমরা এখনো কভার করি নাই, সেটা আমরা ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট যখন পড়বো, আইফআরএস 9 যখন পড়বো তখন এই জিনিসটা কমপ্লিটলি চলে আসবে। সো দ্যাট আর রেলেভেন্ট অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ফর টুডেইস টপিক। ঠিক এই জিনিসটাই আমরা আমাদের ফার্স্ট এই স্লাইডে দেওয়া আছে, যে আমাদের ইন্ডিভিজুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ইম্প্যাক্টটা কি হবে, এবং আমি যদি ডিসপোজ করি সেক্ষেত্রে আমার ডিসপোজালের পয়েন্টগুলা কি কিভাবে আমাদের এখানে নোট ডাউন করতে হবে। সো লেটস স্টার্ট। আমরা ডিসপোজাল পার্টটা দিয়ে ফার্স্ট স্টার্ট করব, যে আসলে ডিসপোজাল যখন আমরা করব, ডিসপোজাল করলে আলটিমেটলি আমরা আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এটাকে কিভাবে রেকর্ড করব। সো ফার্স্টে আমরা আসি, যখন প্যারেন্ট কোম্পানি তার কোনো সাবসিডিয়ারিকে ডিসপোজাল করবে, মানে ডিসপোজ করবে, তখন প্যারেন্ট তার ইন্ডিভিজুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, মানে ইন্ডিভিজুয়াল বলতে তার ওন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, সেপারেট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, যেটা আমরা আইএস 27 এর মাধ্যমে প্রিপেয়ার করি, সেইখানে এটাকে সে কিভাবে আসলে রেকর্ড করবে। সিম্পল, এখানে সে রেকর্ড করবে তার যে পরিমাণ গেইন অথবা লস হয়েছে সাবসিডিয়ারিকে সেল করার মাধ্যমে, যেটা আমরা ইউজুয়ালি বের করি আমাদের ডিসপোজাল প্রসিড কত, সেখান থেকে আমরা বাদ দেই আমাদের ওই লাইক ইনভেস্টমেন্টের ওই পার্টিকুলার সাবসিডিয়ারির ক্যারিং ভ্যালু কত ছিল। সো এই দুইটার যে ডিফারেন্স, এই দুইটার ডিফারেন্সটাকে আমরা বেসিক্যালি বলি হচ্ছে গেইন অর লস, প্রফিট অর লস অন ডিসপোজাল। সো এখানেও খেয়াল করে দেখেন একই রকম ভাবে এখানে আলটিমেটলি বলা আছে যে হাউ টু ক্যালকুলেট গেইন অর লস। সো এটার ডাবল এন্ট্রিও আমরা রিলেট করতে পারি, যদিও এটা ইন্ডিভিজুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের জন্য, আমরা সিঙ্গেল এন্টিটির জন্য ঠিক এভাবেই করেছি, এভাবেই আমরা জানি যে আমাদের ক্যাশ অর রিসিভেবল এটা ইট উইল বি ডেবিট অ্যান্ড দ্য ক্যারিং ভ্যালু উইল বি ক্রেডিট, যেহেতু আমি আমার অ্যাসেটটা ইনভেস্টমেন্টটা সেল করে দিচ্ছি। অ্যান্ড এখানে আমার প্রফিট অথবা লস, সেটা যদি প্রফিট হয় দ্যাট উইল বি ক্রেডিট, যদি লস হয় দ্যাট উইল বি ডেবিট, দ্যাটস ইট। বাট এই জায়গাটাতে একটা ছোট্ট জিনিস আপনারা মাথায় রাখেন, যদি প্রফিট হয় তাহলে যেহেতু প্রফিটটা আমার এটা ইট ইজ কামিং ফ্রম মাই ক্যাপিটাল গেইন, সেই ক্ষেত্রে এখানে একটা ক্যাপিটাল গেইনের উপরে একটা ট্যাক্সের ব্যাপার থাকবে। সেটা যদি কোয়েশ্চেনে বলে, যেটা যদি কোয়েশ্চেন আপনাকে কনসিডার করতে বলে, তাহলে আপনি ঠিক সেই ট্যাক্সের জন্য প্রভিশনটা রেকর্ড করবেন। যদি না বলে, ট্যাক্সটা ইগনোর করতে বলে কোয়েশ্চেনে, সো আপনি অ্যাজ ইউজুয়াল এটাকে আপনি ইগনোর করবেন। সো দিস ইজ সিম্পল। এবং রিক্লাসিফিকেশনের ব্যাপারটা আমরা অলরেডি আইফআরএস 9 এর এখানেও বলবো, বাট একটা জিনিস একটু বলে রাখি, আমরা যদি একটু আমাদের আইফআরএস 9 এর বেসিক কনসেপ্টটা মনে থাকে আমাদের, আপনারা একটু যদি আমাকে বলেন যে আপনি একটু ফান্ডামেন্টালটা চিন্তা করেন, আপনি আসলে কি ডিসপোজ করতেছেন, ইউ আর ডিসপোজিং শেয়ার দ্যাট ইউ হ্যাভ ইনভেস্টেড ফর ইউর সাবসিডিয়ারি। সো আপনি যে শেয়ারটা ডিসপোজ করছেন, আহ, এটা আপনার জন্য আসলে ইন্ডিভিজুয়াল পার্সপেক্টিভ থেকে যদি আপনি চিন্তা করেন, ইজ ইট ইউর ফাইন্যান্সিয়াল অ্যাসেট অর ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি, মানে আপনি যে শেয়ারটা অ্যাকোয়ার করেছিলেন সেই শেয়ারটা এখন আপনি সেল করে দিচ্ছেন। নট ফ্রম দ্য গ্রুপ পার্সপেক্টিভ, আমি জাস্ট ইন্ডিভিজুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট পার্সপেক্টিভ থেকে আপনাকে চিন্তা করার জন্য বলছি, এটা কি আপনার জন্য ফাইন্যান্সিয়াল অ্যাসেট ছিল না ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি ছিল? এটা তো ওয়ান কাইন্ড অফ ফাইন্যান্সিয়াল অ্যাসেট ছিল যদি আমি এটাকে ইন্ডিভিজুয়ালি চিন্তা করি। Yes, it was a financial asset. Very, very good, very well said. So এখন আমরা আসি ফাইন্যান্সিয়াল অ্যাসেটের মেজারমেন্ট আমরা কয়টা মেথডে করেছি আমাদের আইফআরএস 9 এ, এতটুকু মনে আছে কিনা? ফাইন্যান্সিয়াল অ্যাসেটের। এখন নেক্সট কোয়েশ্চেনটা আমরা যেটা করলাম, সেটাকে আনসার করতে গেলে আমাকে এটা চিন্তা করতে হবে,
এই ফাইন্যান্সিয়াল অ্যাসেটটা কি আমার ডেট ইনস্ট্রুমেন্ট ছিল না ইকুইটি ইনস্ট্রুমেন্ট ছিল? এটা আমার ইকুইটি ইনভেস্টমেন্ট ছিল। এটা ইকুইটি আমার ছিল স্যার। এটা আমার ইকুইটি ইনস্ট্রুমেন্ট ছিল। এখন একটু আমরা রিকল করার ট্রাই করি। ইকুইটি ইনস্ট্রুমেন্ট আমরা আমাদের ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট আইফআরএস 9 এ কয়টা ভ্যালুতে আমরা একটা বেসিক জিনিস সবাই জানি, সেটা হচ্ছে আইফআরএস 9 এর সকল ইনস্ট্রুমেন্ট আমরা ইনিশিয়ালি মেজার করি ফেয়ার ভ্যালুতে। এটা নিয়ে কোনো আমাদেরই কারোর মধ্যে এটা নিয়ে কোনো ডিবেট নাই, কোনো কনফিউশন নাই। উই নো ইট যে আমাদের ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টের অল টাইপ অফ ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট ইনিশিয়ালি মেজার্ড এট ফেয়ার ভ্যালু। নাও আমাদের এই যে ফাইন্যান্সিয়াল অ্যাসেটটা, এটাকে আমরা সাবসিকুয়েন্টলি কি কি ভ্যালুতে মেজার করতে পারি? ক্যান ইউ রিকল দ্য কনসেপ্ট ফ্রম এফআর? কয়টা মেথড ছিল আমাদের সাবসিকুয়েন্টলি? মনে পড়ছে না? না স্যার। ওকে, আমি একটু মনে করায় দেওয়ার চেষ্টা করি, দেখেন আপনাদের মনে পড়ে কিনা। সো subsequently we can measure it fair value through profit or loss, fair value through profit or loss, or fair value through OCI, or fair value or amortized cost model. Sorry, তিনটা মেথড ছিল। সাবসিকুয়েন্টলি উই ক্যান রিমেজার আওয়ার ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট। আপনাদের এখন এটা মনে পড়ে কিনা একটু খেয়াল করেন, যে আমি যখন ডিসাইড করতাম, ডিটারমাইন করতাম যে আমি আমার ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টটাকে ফেয়ার ভ্যালু থ্রু প্রফিট অর লসে রাখবো না ফেয়ার ভ্যালু থ্রু ওসিআই তে রাখবো, ওয়ান্স উই ডিসাইড অর ওয়ান্স উই সিলেক্ট আওয়ার পাথওয়ে, সেখান থেকে কি রিক্লাসিফাই করার অপশন ছিল কিনা ইন আওয়ার ইন্ডিভিজুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট? রিক্লাসিফাই মিনস আমি এই বছর এটাকে হয়তো বা ফেয়ার ভ্যালু থ্রু প্রফিট আর লসে রাখতাম, পরবর্তীতে আমি এটাকে আবার ফেয়ার ভ্যালু থ্রু ওসিআই তে নিতে চাই, নিতে পারি, নিতে পারবো। এরকম কি কোনো রিক্লাসিফিকেশনের অ্যালাউন্স আমাকে অ্যালাউ করতো আইফআরএস 9 এ? জিনিসটা কি কিছুটা এরকম ছিল যে আমরা অ্যামortized কস্ট মডেলে যতটুকু মনে আছে আমরা প্রথম কয়েকটা ইয়ার আমরা ডেপ্ট হিসেবে রেকর্ড না না করতাম। না না না, আমি এমন টেস্টটা আপনাদেরকে যদিও আমি আবারও বলছি, মানে ডোন্ট টেক মাচ প্রেশার প্লিজ। হ্যাঁ, এটা পুরো ব্যাপারটাই আইফআরএস 9 এ আমরা কভার করব এবং আইফআরএস 9 আমাদের সামনে আসবে। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট টপিক ফর আস। বাট আমি হোয়াট আই এম ট্রাইং টু ডু, আপনাদের যতটুকু মনে আছে সেখান থেকে আমরা একটু রিকল করার ট্রাই করতেছিলাম। যদি বেশি মানে মানে বেশি ডিফিকাল্ট মনে হয়, ব্রেনের উপর বেশি প্রেশার পড়ে, নো নিড টু টেক স্ট্রেস, আমি একটু আপনাদেরকে ইজিয়ার করে দিই। রিক্লাসিফিকেশনের ব্যাপারটা এরকম ছিল ইন আওয়ার ইন্ডিভিজুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। আমি আবারও বলছি, ইন আওয়ার ইন্ডিভিজুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমি আমার এই রিক্লাসিফিকেশনটা ওয়ান ওয়ে বলতাম, মানে ওয়ান্স উই হ্যাভ ডিসাইডেড টু ফলো ফেয়ার ভ্যালু থ্রু প্রফিট অর লস, আই হ্যাভ টু ফলো ফেয়ার ভ্যালু থ্রু প্রফিট অর লস। ওয়ান্স উই ডিসাইডেড টু ফলো ফেয়ার ভ্যালু থ্রু ওসিআই, I have to follow fair value through OCI. So I cannot reclassify as per IFRS 9. হ্যাঁ, সো সেখানে রিক্লাসিফিকেশনের অ্যালাউন্সটা পারমিশনটা দেওয়া ছিল না। সো দ্যাট ইজ দ্য কনসেপ্ট ওভার হিয়ার। এখানেও এই কথাটা চলে আসবে, এখানে এই কথাটাই চলে আসছে যে রিক্লাসিফিকেশনের কোনো স্কোপ অপশন আইএফআরএস 9 এ আমার প্রোভাইড করে না। সো আমি আবারও বলছি দ্যাটস পার্ট ওয়াজ ইন্ডিভিজুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ইন প্যারেন্টস বুক, প্যারেন্টস এর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের জন্য, এবং সেটার জন্য আইএফআরএস 9 অফকোর্স আমাদেরকে আরো ডিটেলস গাইডলাইন প্রোভাইড করবে যখন আমরা আইএফআরএস 9 নিয়ে কথা বলবো। নাও আমরা ঠিক যে পয়েন্টটাতে ছিলাম সেটা হচ্ছে, আমি আমার সাবসিডিয়ারিকে যদি ডিসপোজাল করি, সেই ক্ষেত্রে ডিসপোজ করলে আমার কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এটার ইম্প্যাক্টটা কি পড়বে। হ্যাঁ, কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ইম্প্যাক্টটা পড়বে, এটা আসলে ডিপেন্ড করে, যেটা আমরা একটু আগে বললাম, যদি এটা ফুল ডিসপোজাল হয়, যেহেতু আমরা এটা ফুল ডিসপোজাল নিয়ে কথা বলছি, ফুল ডিসপোজাল হলে আমাকে যেটা করতে হবে, যেহেতু ফুল ডিসপোজাল মানে হচ্ছে আমি আমার এন্টায়ার শেয়ার সেল করে দিচ্ছি, সেই ক্ষেত্রে আই হ্যাভ নো মোর কন্ট্রোল ওভার মাই সাবসিডিয়ারি। নাও I cannot recognize any goodwill, I cannot recognize any consolidated figure. What I need to do, I need to calculate the gain or loss from the disposal. দ্যাট মিনস আমি যে আমার অ্যাসেটটা ডিসপোজ করে দিচ্ছি, সেখান থেকে আমার গেইন অথবা লস কত হচ্ছে সেটা আমাকে ক্যালকুলেট করতে হবে, এবং সেইটা আমাকে আলটিমেটলি অ্যাডজাস্ট করতে হবে দ্যাট উইথ প্যারেন্টস কোম্পানিজ কনসলিডেশন, মানে আমার ওই পার্টিকুলার
সাবসিডিয়ারি থেকে যে গেইন অথবা লসটা আসবে। সো আমরা ঠিক এই জায়গাটাতে দেখব যে এই গেইন অথবা লস ক্যালকুলেশনের প্রসেসটা কি, সেটা আমরা কিভাবে করি। এন্ড একইভাবে যদি এটা আমার কনসলিডেটেড স্টেটমেন্ট অফ প্রফিট অর লসের পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, আমার যে গেইন অথবা লসটা আসবে সেই লসটা আমার প্রফিট অর লসের মাধ্যমেই আসবে, সেটা আমাকে প্রফিট অর লস অর আদার কম্প্রিহেনসিভ ইনকামে এটা দেখাতে হবে। সেই ক্ষেত্রে আমরা একটু চিন্তা করি যে কন্ট্রোলটা যদি মানে আমার মানে লস না হয়, সেই ক্ষেত্রে এটার অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা কি হবে এখানে দেখতে পাচ্ছেন। এটা একটা কনসেপ্ট। আরেকটা হচ্ছে যদি কন্ট্রোলটা লস্ট হয়ে যায়, মানে আমি যদি ফুল ডিসপোজাল করে দেই, সেই ক্ষেত্রে আমার অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা কি হবে ইন আওয়ার কনসলিডেটেড স্টেটমেন্ট অফ প্রফিট অর লস। খেয়াল করেন, ইফ দ্য কন্ট্রোল ইজ নট লস্ট মানে হচ্ছে আমার কন্ট্রোলটা স্টিল আছে, ইনকাম অ্যান্ড এক্সপেন্স আর কনসলিডেটেড থ্রু আউট দ্য পিরিয়ড। তার মানে কি, যেহেতু এখনো কন্ট্রোল আছে, তার মানে আমাকে এখনো এটাকে মানে আমার কনসলিডেশনটা পুরো বছরে প্রপোর্শনেটলি করতে হবে। ওকে, এবং যেহেতু কন্ট্রোল আছে, আই ডোন্ট নিড টু ক্যালকুলেট গেইন অর লস। যেটা আসবে সেটা কমপ্লিটলি আমার ইকুইটি স্টেটমেন্টের মাধ্যমে আমাদের স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন অ্যাডজাস্ট হবে। সো যদি কন্ট্রোলটা স্টিল থাকে, তাহলে মাই ক্যালকুলেশন ইজ সো সিম্পল যে আমার কন্ট্রোল আছে, সেখানে একটা ছোট্ট অ্যাডজাস্টমেন্ট আসবে, দ্যাট ইজ ফর এনসিআই। আমরা একটু এক্সাম্পলটা এভাবে চিন্তা করি যে আমার সে ফর এক্সাম্পল সাবসিডিয়ারি ছিল 80%, সেখান থেকে আমি হয়তো বা 10% সেল করে দিয়েছি, তাহলে এখন আমার কন্ট্রোলিং ইন্টারেস্ট আছে 70%, বাট নন কন্ট্রোলিং ইন্টারেস্ট কিন্তু আছে হচ্ছে আমার মানে বেড়ে গিয়ে এটা হয়ে যাচ্ছে 30%। মানে আগে ছিল 20%, নাও ইট ইজ বিকামিং 30%। এই অ্যাডজাস্টমেন্ট আমাকে দিতে হবে, দ্যাট ইজ ইন আওয়ার কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, দ্যাটস ইট। বাট স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে যদি কন্ট্রোলটা থেকে যায় স্টিল, তাহলে আমাকে কোনো অ্যাডজাস্টমেন্ট করতে হবে না। এখন আসি, যদি কন্ট্রোলটা লস হয় সেই ক্ষেত্রে আমাকে আসলে কিভাবে অ্যাডজাস্টমেন্টটা দিতে হবে। যদি কন্ট্রোলটা লস্ট হয়, সেই ক্ষেত্রে আমাকে আমার ইনকাম অথবা এক্সপেন্স ক্যালকুলেট করতে হবে ঠিক ওই ডেট পর্যন্ত যেই ডেটটা আমি ডিসপোজ করলাম। সে ফর এক্সাম্পল আমি ডিসপোজ করলাম হচ্ছে জুনের 30 তারিখে, 30 তারিখ পর্যন্ত আমাকে কনসলিডেশনের ইনকাম এবং এক্সপেন্সটা কনসলিডেট করতে হবে। ঠিক যেই ডেটে আমি আমার কন্ট্রোলটা হারাই ফেললাম, সেই ডেটের পর থেকে আমার দেন ডিসাইড করতে হবে আমার কি মানে কোন ইন্টারেস্ট আমি আমার সাবসিডিয়ারিতে আছে কিনা। সেই ইন্টারেস্টটা আবার দুই রকম হয়, যেটা আমরা একটু আগে দেখলাম। একটা হচ্ছে ইট কুড বি আমার অ্যাসোসিয়েট হতে পারে। যদি অ্যাসোসিয়েট হয়, আমার রিটেন ইন্টারেস্টটা যদি মোর দ্যান 20% বাট লেস দ্যান 50% হয়, তাহলে এটা আমার অ্যাসোসিয়েট হবে, এবং সেই ক্ষেত্রে এটা আমার জন্য অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট হবে হচ্ছে ইকুইটি মেথড IAS 28। আর রিটেন ইন্টারেস্টটা মানে রিমেইনিং ইনভেস্টমেন্ট যেটা আছে, সেটা যদি আমার লেস দ্যান 20% হয়, তাহলে সেটার অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা আমার চলে আসবে হচ্ছে IFRS 9 ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টের মধ্যে আর ইনস্ট্রুমেন্টের মতো করে। এখন আমি একটু আপনাদের কাছ থেকে একটু জানতে চাই, ইকুইটি অ্যাকাউন্টিং মেথড এটা আপনাদের কি মনে আছে কিনা, মানে আমরা কিভাবে করতাম, অথবা আমি কি প্রিভিয়াসলি ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট এটার কোনো ইলাস্ট্রেশন আপনাদের সাথে শেয়ার করেছি কিনা, অথবা আপনাদের সাথে আমি ডিসকাশন করেছি কিনা ইকুইটি মেথড IAS 28, এনিওয়ান? No আমাদের idea about this. আমাদের ইলাস্ট্রেশনে ছিল, আমরা ক্লাসে আমরা যে করা হয়েছে সাকির, রিকল করতে পারছি না স্যার। আচ্ছা, আমরা এসবিআর এও করেছি। আপনাদের যে ইলাস্ট্রেশনটা আমি করাচ্ছিলাম, যে ইলাস্ট্রেশনের কথাটা আমি বলছিলাম আপনাদেরকে করার জন্য, সেখানে অ্যাসোসিয়েট ছিল, সাবসিডিয়ারিও ছিল। সো আমরা অ্যাসোসিয়েটের অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা কিভাবে করি সেটার একটা টেবুলার ফরম্যাট আপনাদেরকে আমি একটু দেখাই দিই। যদিও এটা আমাদের অ্যাডিশনাল টপিক, বাট এই জিনিসটা আপনাদের মাথায় একটা সাইকোলজিক্যাল প্রেশার কাজ করতে পারে যে আমরা বারবার বলতেছি অ্যাসোসিয়েটের অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট ইকুইটি মেথডে হবে, সেটা আমরা কিভাবে করব যদি এক্সামে চলে আসে। যদি আসে সেই ক্ষেত্রে আপনাকে একটা অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা ক্যালকুলেশন করতে হবে এইরকম ভাবে যে ফার্স্টে আপনাকে এখান থেকে দুইটা জিনিস ক্যালকুলেট করতে হবে। একটা হচ্ছে আমার এই অ্যাসোসিয়েটের ইনভেস্টমেন্ট থেকে আমাদের কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে আমার কি আসবে, আরেকটা হচ্ছে কনসলিডেটেড স্টেটমেন্ট অফ প্রফিট আর লসে আমার কি অ্যামাউন্ট আসবে। ফার্স্ট অফ অল এটা আপনাকে চিন্তা করতে হয়, এবং এটা আপনারা চিন্তা করেন ইউজুয়ালি। এখন আসেন কনসলিডেটেড স্টেটমেন্ট অফ প্রফিট অন লসে যেটা আসে, দ্যাট ইজ স্ট্রেট ফরওয়ার্ড ইনকাম অর
percentage of post acquisition profit from associate entity. ওকে, এটা এটা খুব মানে একটা সিঙ্গেল লাইনে চলে আসে, মানে আমি আমার অ্যাসোসিয়েট থেকে লাইক প্রেজেন্টেড ইন আ সিঙ্গেল লাইন, ইন আ সিঙ্গেল লাইন। ওকে, আমি আমার একটা সিঙ্গেল লাইন আইটেম হিসেবে ইনকাম ফ্রম অ্যাসোসিয়েট কত আসছে সেটা আমি আমার স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে ইনকাম হিসেবে দেখাই। নাও come to the consolidated statement of financial position. Consolidated statement of financial position এটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি, that is a concept that we need to understand, যে consolidated statement of profit and loss আমি এটাকে কিভাবে দেখাই, that we already know। consolidated statement of financial position এটা কিভাবে দেখাই, সেখানে আমি আমার একটা সিঙ্গেল লাইন আইটেম আমার দরকার, ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট আন্ডার নন কারেন্ট অ্যাসেট। ওকে, আন্ডার নন কারেন্ট অ্যাসেট, নন কারেন্ট অ্যাসেটের আন্ডারে ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট কত সেইটা আমাকে ক্যালকুলেট করতে হবে। এখন কোশ্চেন হচ্ছে ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট এইটার ভ্যালু আমি কিভাবে বের করব। এই যে আমি এটার ভ্যালুটা যে বের করব, এটার ভ্যালুটা বের করার যে মেথডটা, এটাকেই কিন্তু আমরা বলছি ইকুইটি মেথড। হ্যাঁ, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েটেড যে ক্যালকুলেশনটা, ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েটেড যে অ্যামাউন্টটা, ক্যারিং ভ্যালুটা, সেটা বের করার জন্য যে মেথডটা আমরা ইউজ করি, দ্যাট ইজ কল ইকুইটি মেথড, দ্যাট ইজ IS 28। এখন আপনারা দেখেন যে ইকুইটি মেথডে আমরা এটাকে কিভাবে ক্যালকুলেশনটা করি। সেটার জন্য আমরা ফার্স্টেই কনসিডার করি হচ্ছে ইনভেস্টমেন্ট কস্ট। ইনভেস্টমেন্ট কস্ট, আমি আমার অ্যাসোসিয়েটকে কস্ট অফ ইনভেস্টমেন্ট, আমি আমার অ্যাসোসিয়েটকে কত টাকা দিয়ে অ্যাকোয়ার করেছি, সিম্পল কথা, আমি আমার অ্যাসোসিয়েটকে কত টাকা দিয়ে অ্যাকোয়ার করেছি, মানে আমার অ্যাসোসিয়েটকে অ্যাকোয়ার করার জন্য কত ডলার আমাকে পে করতে হয়েছে। এখন এটাকে যদি আমি আপনাকে ডাবল এন্ট্রির মাধ্যমে চিন্তা করতে বলি, ইটস সো সিম্পল। ডাবল এন্ট্রিটা কি হবে, ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট ডেবিট ব্যাংক ক্রেডিট। সো ডাবল এন্ট্রিটাও মাথায় রাখেন, সো দ্যাট ইউ ক্যান রিলেট যে ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েটের কস্টের ডাবল এন্ট্রিটা কিভাবে দিতে হয়। অনেক সময় আপনাকে এক্সপ্লেন করতে হলে এই জিনিসগুলো আপনার এক্সপ্লেনেশনে হয়তো বা নিয়ে আসতে হবে। সো নাম্বার ওয়ান, এখন আসেন, আপনি আপনার অ্যাসোসিয়েটকে ইনভেস্ট করার পর যদি আপনার ইনভেস্টমেন্ট থেকে কোনো গেইন হয়, মানে আপনার ইনভেস্টমেন্ট থেকে যদি কোনো প্রফিট হয়, সেই প্রফিটের একটা পোর্শন তো আপনি পাবেন, রাইট? সো এই প্রফিটের পোর্শনটা আপনি যে পাবেন, এটা আপনার ইনভেস্টমেন্ট ভ্যালুকে অবশ্যই বাড়াবে। সেটার জন্য এটা অ্যাড হবে, দ্যাট ইজ শেয়ার অফ পোস্ট অ্যাকুইজিশন প্রফিট ফ্রম অ্যাসোসিয়েট। অ্যাসোসিয়েট থেকে আপনি আপনার পোস্ট অ্যাকুইজিশন প্রফিট কত সেটার পার্সেন্টেজ, সে ফর এক্সাম্পল যদি 30% থাকে, তাহলে 30% পোস্ট অ্যাকুইজিশন প্রফিট কত হবে সেইটাকে আপনি এখানে কনসিডার করবেন, দ্যাট উইল ইনক্রিজ ইউর ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট ইন অ্যাসোসিয়েট। এখন এইটাকে যদি আপনি আমাকে ডাবল এন্ট্রি জিজ্ঞাসা করেন, হোয়াট উইল বি দ্য ডাবল এন্ট্রি ফর ইনকাম অর শেয়ার অফ পোস্ট অ্যাকুইজিশন প্রফিট ফ্রম অ্যাসোসিয়েট, সেটা ডাবল এন্ট্রি হবে হচ্ছে, যেহেতু এটা আমার ইনভেস্টমেন্ট ভ্যালুটাকে বাড়িয়ে দিচ্ছে, তাহলে এটা ডাবল এন্ট্রি হবে ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট ডেবিট, অ্যান্ড ক্রেডিট এন্ট্রি উইল বি গ্রুপ রিটেইন আর্নিংস। তাহলে যেহেতু আমার গ্রুপ রিটেইন আর্নিংস চলে আসছে, এইটা আমার কোন ওয়ার্কিং এ যাবে, কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন ক্যালকুলেট করার সময় এটা আমার ওয়ার্কিং 5 এ চলে যাবে, গ্রুপ রিটেন আর্নিংস এর সাথে অ্যাড হয়ে যাবে। কথাটা কি বুঝতে পারলাম? Yes, জি sir. স্যার। এখন আসি, ওয়ার্কিং ফাইভেরটা এটা একটু বুঝতে পারলাম না, এটা যে আমরা তো এই কনসলিডেটেড যে স্টেটমেন্ট অফ প্রফিট এন্ড লসে হ্যাঁ আচ্ছা, মানে একটা আপনার আমরা আমি আমি বুঝছি, মানে যদি একই সাথে আপনি কনসলিডেটেড স্টেটমেন্ট অফ প্রফিট অর লস এবং কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন প্রিপেয়ার করেন, তাহলে কনসলিডেটেড স্টেটমেন্ট অফ প্রফিট অর লসের যে প্রফিট পোর্শনটা আসছে সেটা আপনি রিটেন জি আর্নিংস জি সাথে অ্যাড করতে পারেন। মানে দ্যাট ইউ ক্যান ডু, মানে আপনি ডাবল করবেন ব্যাপারটা আমি সেটা বলি নাই, মানে রিপিটেটিভ না।
মানে ডাবল না। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ডাবল না। না, এখানে আপনি বললেন না যে প্রেজেন্টেড ইন সিঙ্গেল লাইন, হ্যাঁ তো হ্যাঁ এই হ্যাঁ, সিঙ্গেল লাইনের এই ইনফরমেশনটাই তো আমরা গ্রুপ রিটেনিং ইয়াস, আর্নিংস সাথে অ্যাড আর্নিংসে করবো, আমরা রাইট? অ্যাড করবো, ইয়া ইয়া। সো আমরা ডাবল করছি না, হ্যাঁ, নট নট লাইক আমরা আচ্ছা ডুপ্লিকেটিং কিছু করছি। ওকে, এখন আমরা আসি সেকেন্ড পার্টটা আমরা দেখলাম। থার্ড এন্ট্রি আমরা চিন্তা করি, সে ফর এক্সাম্পল আমি আমার পোস্ট অ্যাকুইজিশন প্রফিট হওয়ার কথা $30,000, এখান থেকে আমি যদি ডিভিডেন্ড পেয়ে যাই অলরেডি $10,000, সেই ডিভিডেন্ড পেয়ে গেলে এটা আমার ইনভেস্টমেন্ট ভ্যালুটাকে বাড়াবে না কমাবে? আমি যদি ডিভিডেন্ড অলরেডি রিসিভ করে ফেলি, আই গেস সেমই থাকবে। মানে আমি তো ইনভেস্টমেন্ট অ্যাড করেছিলাম $30,000 দিয়ে, ঠিক না? সেখান থেকে জি যদি জি। আমি $10,000 আমি উঠাই ফেলি, ইনভেস্টমেন্ট উঠাই ফেলি, তাহলে কি আর সেম থাকবে? না স্যার, কমবে। আমি যখন আমি যখন শেয়ার অফ পোস্ট অ্যাকুইজিশন প্রফিট কনসিডার করছি, হোয়াট উই অ্যাজিউমড, আমরা অ্যাজিউম করে নিয়েছি যে এটা আমার রিইনভেস্টেড অবস্থায় থাকবে, রাইট? সো যদি ইয়েস এখান স্যার। থেকে আমি ডিভিডেন্ড পেয়ে যাই, দ্যাট অ্যামাউন্ট লেস any dividend received, আমি আবারও বলছি, যদি এটা থাকে dividend received from associate already, যদি আমি আমার অ্যাসোসিয়েট থেকে অলরেডি ডিভিডেন্ড পেয়ে যাই, তাহলে সেটার ডাবল এন্ট্রি হবে হচ্ছে ব্যাংক ডেবিট। আমি প্রত্যেকটা ডাবল এন্ট্রি বলে দিচ্ছি এই কারণেই, সো দ্যাট আপনারা এটার সাথে রিলেট করতে পারেন। ব্যাংক ডেবিট ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট ক্রেডিট, ব্যাংক ডেবিট ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট ক্রেডিট, তাহলে এটা আমার ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েটকে কমিয়ে দিবে। ওকে, এখন আসি এর পরের পয়েন্টটা, যেহেতু এটা আমার জন্য একটা ইনভেস্টমেন্ট, অ্যাসোসিয়েটকে যেহেতু আমি ইনভেস্ট স্যার করেছি। জাস্ট এ কেস, একটা কোয়েশ্চেন ছিল প্লিজ। বিফোর ইউ প্রসিড। হ্যাঁ। এখানে আপনি যে বললেন যে আমার অ্যাসোসিয়েটের যে ভ্যালুটাকে কমিয়ে দিচ্ছে, হুম হুম যেহেতু আমি ডিভিডেন্ডটা পাচ্ছি আর কি, হুম। তো ওই জিনিসটা কি এমন হয়ে যাচ্ছে যে আমি আমার অ্যাসোসিয়েট থেকেও কিছুটা ইনফ্লুয়েন্স কমে যাচ্ছে বা আমার কন্ট্রোল কমছে? নো 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 নো, আপনি আপনার শেয়ার হোল্ডিং ঠিকই আছে, ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন। আপনি আপনার নর্মাল লাইবিলিটি পার্সপেক্টিভ থেকে চিন্তা করেন, মানে কোম্পানির পার্সপেক্টিভ থেকে চিন্তা করেন। কোম্পানি, আমি কোম্পানি বলতে মানে প্যারেন্ট প্যারেন্ট কোম্পানির পার্সপেক্টিভ থেকে আমি চিন্তা করতে বলতেছি আপনাকে, যে জি সে ফর এক্সাম্পল আপনার কোন একটা অ্যাসোসিয়েট আছে, সেই অ্যাসোসিয়েট থেকে আপনার প্রফিট পাওয়ার কথা $30,000, সেই $30,000 আপনি মানে প্রফিটের পার্সেন্টেজটা $30,000, সেই অ্যামাউন্টটা আপনি যখন এটাকে অ্যাকোয়ার করছেন, সো আপনি যখন এটাকে কনসিডার করছেন, তার মানে এটা আপনার আলটিমেটলি, মানে আমি যদি নর্মাল ইকুইটি পার্সপেক্টিভে চিন্তা করি, তাহলে এটা আমার ইকুইটিটাকে বাড়ায়, রাইট? মানে আমি যদি ডিফারেন্ট অ্যাঙ্গেলে চিন্তা করি, নর্মাল ডিভিডেন্ডের পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, এটা আমার ইকুইটিটাকে বাড়ায়। বাট ডিভিডেন্ড যখন পে করে দেওয়া হয়, তখন এটা ইকুইটিটাকে কমাই দেয় না? স্যার, ডিভিডেন্ডের সাথে তো আমার ইকুইটি কমবে মানে কেন, এটা আর কি মাথায় একটা আসতেছে মনে হয়। আমি 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 নর্মালি এটাকে আপনাকে চিন্তা করতে বলছিলাম, যদি ওইখানে আপনার কোনো স্ট্রাগল থাকে, আপনি নর্মাল এভাবে চিন্তা করেন, আমি আমার অ্যাসোসিয়েটকে অ্যাকোয়ার করেছি $1,00,000 দিয়ে, তাহলে এটা জি, আমার জন্য ইনভেস্টমেন্ট। আমি অ্যাসোসিয়েট ইনভেস্টমেন্ট ইন থেকে অ্যাসেট, রাইট? আমি অ্যাসোসিয়েট থেকে আরো $30,000 পাবো অ্যাজ আ শেয়ার অফ পোস্ট অ্যাকুইজিশন প্রফিট, রাইট? জি। ওকে, এখন আসেন, তাহলে আমার অ্যাসোসিয়েটের কাছ থেকে আমি টোটাল কত টাকা পাওয়ার কথা, মানে ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েটের ভ্যালু কত? ফেয়ার ভ্যালু অফ 1,30,000। ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট, রাইট? 1,30,000। আচ্ছা, এখন আপনি আমাকে বলেন, এখান থেকে আপনাকে আপনার অ্যাসোসিয়েট যদি $10,000 পে করে দেয় অলরেডি, মানে আপনি আচ্ছা, আপনার অলরেডি পে করে দিয়েছে। মানে আপনি আপনার অ্যাসোসিয়েট থেকে পাওয়ার কথা কত? $1,30,000, রাইট? জি মানে জি। পাওয়ার কথা বলতে যেটা আপনি ইনভেস্ট করেছেন, রিটার্ন পাওয়ার কথা $1,30,000। সেখান থেকে যদি আপনাকে অ্যাজ এ ডিভিডেন্ড আপনার অ্যাসোসিয়েট অলরেডি $10,000 পে করে দেয়, তাহলে আপনার অ্যাসোসিয়েটের ভ্যালু কি 1,30,000 থাকবে? না না, 1,20,000 থাকবে। ইন দ্যাট কেস আমাকে ধরে নিতে হবে কি এটা, যে আমি পোস্ট অ্যাকুইজিশন প্রফিট এবং 30,000 যে টাকা, এটা এখনো হ্যাঁ, পাইনি। না, হ্যাঁ, আপনি এটা এটা এখনো পর্যন্ত পুরোটা রিসিভ করেন নাই, এটা অ্যাক্রু হয়ে আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, অ্যাক্রুড, এটাই একটু জানার ছিল। ওকে, এরপর আসেন পরের পার্ট, সেটা হচ্ছে যদি এইখানে আপনার যে ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট আছে, যেহেতু এটা আপনার জন্য একটা ইনভেস্টমেন্ট, আপনাকে এটা কি করতে হবে, যেহেতু এটা একটা অ্যাসেট, আপনাকে এভরি ইয়ার এটার ইম্পেয়ারমেন্টটা রিভিউ করতে হবে IAS 36 অনুযায়ী, যে এটার কোনো ইম্পেয়ারমেন্ট হচ্ছে কিনা। অ্যাজিউমিং যদি কোনো ইম্পেয়ারমেন্ট হয়,
ইম্পেয়ারমেন্ট লস, এটা আমার অ্যাসেটের ভ্যালুটাকে বাড়িয়ে দেয় না কমায় দেয়? ইম্পেয়ারমেন্ট লস, এটা কমিয়ে দেবে ডেফিনেটলি অ্যাসেটকে। কমায় দেয়। ওকে, তাহলে এটা আমার কি হয়ে যাবে? লেস অ্যানি ইম্পেয়ারমেন্ট লস অফ অ্যাসোসিয়েট, ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট। আমি আমার অ্যাসোসিয়েটের ইনভেস্টমেন্টে যতটুকু ইনভেস্টমেন্ট আছে সেটা যদি আমার ইম্পেয়ারমেন্ট হয় সেটা আমার আলটিমেটলি কমে যাবে। ওকে, এই সবকিছু অ্যাড অ্যান্ড লেস করার পর দেন আমি পাবো ক্যারিং ভ্যালু অফ ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট, যেইটাকে আমরা কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে এই অ্যাসেট হিসাবে নন কারেন্ট অ্যাসেটের আন্ডারে দেখাবো। সো দ্যাট ইজ হাউ ইউ উইল প্রিপেয়ার আওয়ার ইকুইটি অ্যাকাউন্টিং। হ্যাঁ, আমরা ইকুইটি অ্যাকাউন্টিংটা ঠিক এভাবে করে থাকি, অ্যান্ড দিস ইজ দ্য কনসেপ্ট। প্রত্যেকটা ডাবল এন্ট্রি আমরা বললাম, ইভেন ইম্পেয়ারমেন্ট লসের ডাবল এন্ট্রি যদি আমরা বলি, ইম্পেয়ারমেন্ট লস ডেবিট, যেটা আমার এক্সপেন্স হিসেবে চলে যাবে, যেটা আমার আর্নিংসটাকে কমিয়ে দিবে, অ্যান্ড অফকোর্স এটা আমার প্রপোর্শনেটলি আসবে, পুরোটা ইম্পেয়ারমেন্ট লস তো আমার এখানে আসবে না, যতটুকু আমার অ্যাসোসিয়েটেড ইম্পেয়ারমেন্ট লস আমি বেয়ার করবো, দ্যাট ইজ 30%, সেটা এখানে আসবে। সো বাকিটুকু আমার রেসপেক্টিভ ক্রেডিট এন্ট্রি হবে হচ্ছে ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট ক্রেডিট। সো দ্যাট ইজ হাউ ইউ উইল ডু দ্য কনসলিডেটেড ইকুইটি অ্যাকাউন্টিং মেথড আন্ডার IAS 28। এই কথাটা আমাদের অনেকবার আসছে, আই থট যেহেতু এই জিনিসটা অনেক বারবার আমরা বলতেছি, সো সেখানে এই জিনিসটা রিলেট করার জন্য হইলো আমাকে একটু আন্ডারস্ট্যান্ডিংটা ইম্পর্টেন্ট, মানে মনে থাকতে হবে। ওকে, সো এখন আসি, আমরা ঠিক এতক্ষণ এই কথাটা বলতেছিলাম না, আমরা বলতেছিলাম হচ্ছে যে যদি ফুল ডিসপোজাল হয়, মানে আমি যদি ডিসপোজ করি, সেই ক্ষেত্রে ডিসপোজ ফুল এবং পার্শিয়াল ডিসপোজালের ক্ষেত্রে আমার স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে আমার ট্রিটমেন্টটা কি হবে, এবং স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে আমার ট্রিটমেন্টটা কি হবে রিগার্ডিং ডিসপোজাল, বিফোর ডিসপোজাল, আফটার ডিসপোজাল, সেটার কথাগুলো আমরা যে কথাগুলো বললাম, এটা এখন যদি আপনি সামারি করেন একটা, সেক্ষেত্রে সামারিটা ঠিক কিরকম হয় দেখেন, এই টেবিলে দেওয়া আছে, আপনারা জাস্ট এই দুইটা আপাতত দেখেন, আমি নিচেরটা আপনাদেরকে দেখাচ্ছি, এবং যদি আপনাদের কোনো কনফিউশন থাকে প্লিজ ফিল ফ্রি টু নক মি, আমাকে একটু বলেন যে আপনারা এতটুকু বুঝতে পারলেন কিনা। জাস্ট যে কথাগুলো আমরা এতক্ষণ বলছিলাম সেটা একটু সামারি করে বলার চেষ্টা করা হচ্ছে এখানে। ফার্স্টেরটা হচ্ছে ফুল ডিসপোজাল, রাইট? ফুল ডিসপোজাল, তার মানে ফুল ডিসপোজাল হলে আমাকে কি করতে হবে, ঠিক যেই ডেটে আমি ডিসপোজ, মানে যেই ডেটে আমি ফুল ডিসপোজালটা করছি সেই ডেট পর্যন্তই আমাকে কনসলিডেশন করতে হবে, এরপরে আর করতে হবে না, এবং কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন এটার আর কোনো ফার্দার ইম্প্যাক্ট নাই। বাট হোয়াট উই নিড টু ডু, উই নিড টু ক্যালকুলেট গেইন অর লস অন ডিসপোজাল, রাইট? যেটা আমরা একটু আগে একটা ফর্মুলা দেখলাম যে হাউ টু ক্যালকুলেট গেইন অর লস অন ডিসপোজাল। নাও যদি সাবসিডিয়ারি স্টিল সাবসিডিয়ারি থাকে, যেটা আমরা বলছিলাম যে আমি আমার সাবসিডিয়ারিকে ডিসপোজ করেছি বাট দ্যাট কন্ট্রোল রিমেইন কন্ট্রোলস, সেই ক্ষেত্রে আমার আলটিমেটলি প্রফিট অর লসে অ্যাডজাস্টমেন্টটা কি আসবে, আলটিমেটলি প্রফিট অর লসে আমাদের ঠিক যে ডেট পর্যন্ত আমি ডিসপোজ করছি, মানে আমার ঠিক যেই ডেটে আমার ডিসপোজাল, সেই ডেট পর্যন্ত তো আমাকে কনসলিডেট করতে হবে, প্লাস ওভার দি ইয়ার আমাকে কনসলিডেট করতে হবে। তো সেই ক্ষেত্রে আমার ওইখানে যতটুকু চেঞ্জ হচ্ছে সেই চেঞ্জেসটা দ্যাট উইল অ্যাফেক্ট দ্য এনসিআই, নন কন্ট্রোলিং ইন্টারেস্ট। তো সেই এনসিআই ক্যালকুলেশনের কারণে যতটুকু আমার ইম্প্যাক্ট পড়বে সেটা আমার ইকুইটি স্টেটমেন্টের মাধ্যমে, স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটির মাধ্যমে আমাকে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে আলটিমেটলি সেটা দেখাতে হবে, এবং ইয়ার এন্ডে দ্যাট ইজ এনসিআই উইল বি অ্যাফেক্টেড অনলি। আমরা এটার একটা ক্যালকুলেশন না দেখলে হয়তো বা অনেকেই আমরা একটু কনফিউজিং লাগছে, বাট নেক্সট স্লাইড আমরা একটা স্যার, ক্যালকুলেশন দেখবো। এনসিআই যদি এফেক্টেড হয় আমার কি গুডউইল এফেক্টেড হবে না? এনসিআই এফেক্টেড হলে এখানে আমার গুডউইল আর নতুন করে ক্যালকুলেট করতে হবে না। ওকে জি ওকে, আমরা আসবো ওই জায়গাটাতে, আপনার টেকনিক্যাল কোয়েশ্চেনটাতে আমি আসবো। এরপর আসেন সাবসিডিয়ারি বিকাম অ্যাসোসিয়েট।
যেটা আমরা একটু আগেই বললাম যে সাবসিডিয়ারি যদি অ্যাসোসিয়েট হয়ে যায় তাহলে ঠিক যেই ডেট পর্যন্ত সাবসিডিয়ারি ছিল সেই ডেট পর্যন্ত প্রো রাটা বেসিসে আমাকে কনসলিডেশন করতে হবে, এন্ড পরের যে ডেটটা মানে অ্যাসোসিয়েট হওয়ার পরের যে ডেটটা সেটা আমাকে ইকুইটি মেথডে অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট করতে হবে। একই কনসেপ্ট উইল বি অ্যাপ্লিকেবল ফর সাবসিডিয়ারি বিকামস ফাইন্যান্সিয়াল অ্যাসেট। ফাইন্যান্সিয়াল অ্যাসেট হলেও সেম, ঠিক যে ডেট পর্যন্ত সাবসিডিয়ারি ছিল সেই ডেট পর্যন্ত আমাকে কনসলিডেট করতে হবে। এর পরবর্তীতে আমি যখন এটাকে ফাইন্যান্সিয়াল অ্যাসেটের আন্ডারে ট্রিট করব আইএফআরএস 9 এর আন্ডারে, সেক্ষেত্রে আমার ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট এটা আইএফআরএস 9 এর আন্ডারে ট্রিট হবে। ওকে, এখন আমরা এই কথাগুলাই আসলে বলছিলাম, সেই কথাগুলোর রেলেভেন্ট কিছু কোয়েশ্চেন মানে রেলেভেন্ট কিছু মানে আমরা কনসিডারেশন এক্সাম্পল আমরা একটু চেষ্টা করি আলটিমেটলি আপনাদের সাথে ডিসকাশন করার মাধ্যমে সলভ করতে। লেটস সি আমরা এখানে আসলে কি করব। ওকে, নাম্বার 1 আমরা বলছি যে ডিসপোজাল উইথ নো লস অফ কন্ট্রোল, আমার আলটিমেটলি কোনো কন্ট্রোল লস হচ্ছে না। যে কথাটা আমরা এক্সাম্পল হিসেবে বলছিলাম, from 80% to 60% is accounted for as a transaction within the equity between shareholders of the group and the shareholders of the parent and NCI। তার মানে এইটা just between shareholders and the NCI structure it changes, nothing else। এটার ইম্প্যাক্টটা কি আপনি যদি একটু দেখেন, এটার জন্য প্রফিট অর লসের কোন আলটিমেটলি গেইন অর লসের ব্যাপারটা আসবে না। দ্য ক্যারিং অ্যামাউন্ট অফ প্যারেন্ট এন্ড এনসিআই আর অ্যাডজাস্টেড টু রিফ্লেক্ট দ্য রিলেটিভস ইন্টারেস্ট। তার মানে এখানে আপনাকে বেসিক্যালি যেটা কম্পেয়ার করতে হবে যে আপনার এনসিআই আগে ছিল হয়তো বা 20%, এখন আপনার এনসিআই মানে অব্লিগেশন বেড়ে যাচ্ছে 40%, সেটার এগেইনস্টে আপনি এক্স্যাক্টলি কি পাচ্ছেন মানে ডিসপোজ করে কত টাকা পাচ্ছেন, দ্যাট ইজ ইউর কম্পারিজন। যে ডিফারেন্সটা আসবে সেই ডিফারেন্সটা আপনাকে ইকুইটি মাধ্যমে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন এটাকে দেখাতে হবে। ওকে, এটি আমরা বলতেছি ঠিক এই লাইনটাতে খেয়াল করে দেখেন, এনি ডিফারেন্স বিটুইন দ্য অ্যাডজাস্টমেন্ট, যেমন আপনি যদি নিউমেরিক্যালি চিন্তা করেন, সে ফর এক্সাম্পল আপনি একটা ইনভেস্টমেন্ট সেল করে পেয়েছেন হচ্ছে $20,000, অন দ্য আদার হ্যান্ড আপনার ইকুইটি মানে নন কন্ট্রোলিং ইন্টারেস্ট সেটার অব্লিগেশন বেড়ে হয়ে গেছে, সে ফর এক্সাম্পল ফেয়ার ভ্যালু হয়ে গেছে হচ্ছে $25,000। নাও টেল মি, ইজ ইট ইউর গেইন অর লস, মানে ইজ ইট ইউর ইকুইটির পার্সপেক্টিভ থেকে যদি আপনি চিন্তা করেন, মানে ইজ ইট গেইন অর লস? এটা আই থিঙ্ক 5,000 লস। তাহলে এটা আপনার ইকুইটিটাকে কমিয়ে দিবে, রাইট? আবার যদি ঠিক উল্টাটা হয় মানে ভাইস ভার্সা হয়, যে আপনি আপনার কোন একটা ইনভেস্টমেন্ট যেটা সেল করে পেয়েছেন হচ্ছে $30,000, অন দ্য আদার হ্যান্ড আপনার যে লাইবিলিটি অথবা আপনার যে অব্লিগেশন, আপনার যে নন কন্ট্রোলিং ইন্টারেস্ট যেটা বেড়ে যাচ্ছে, সেটা বেড়ে আলটিমেটলি হয়ে যাচ্ছে হয়তো বা আগে ছিল 15,000, এখন এটা 20,000। 20,000 হওয়ার পরেও কিন্তু স্টিল ইউ আর রিসিভিং মোর মানি ইন টার্মস অফ ইনক্রিজিং এনসিআই। দ্যাট ইজ ইউর কনসেপ্ট। সো সেই ক্ষেত্রে যতটুকু ডিফারেন্স হবে সেই ডিফারেন্সটুকু আপনার প্রফিট আর লসের কোনো অ্যাডজাস্টমেন্ট দেখাতে হবে না, সেই ডিফারেন্সটুকু আপনি অ্যাডজাস্ট করবেন থ্রু স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি, ইউজুয়ালি রিটেন আর্নিংস এর সাথে, যেটা প্রফিট আর লসের কোনো অ্যাডজাস্টমেন্ট থাকবে না, মানে যেখানে প্রফিট আর লসের কোনো অ্যাডজাস্টমেন্ট আমরা করব না, যেটা ফার্স্টে আমরা বললাম, বিকজ হিয়ার দেয়ার ইজ নো লস অফ কন্ট্রোল। দ্যাট হোয়াট ইজ হ্যাভিং জাস্ট আপনার ওই আমরা ঠিক যেটা ইকুইটি স্টেটমেন্টে জানি যে একটা ব্যালেন্স থেকে আরেকটা ব্যালেন্সে যাচ্ছে, দ্যাটস ইট। নাম্বার 3 যেটা ভাইয়া কোশ্চেন করতেছিলেন, দ্য ক্যারিং অ্যামাউন্ট অফ গুডউইল ইজ নট অ্যাডজাস্টেড। হ্যাঁ, প্লিজ কিপ রিমেম্বার যে আমার গুডউইলের কোনো অ্যাডজাস্টমেন্ট এটার জন্য করতে হবে না। হ্যাঁ, গুডউইলের ক্যালকুলেশনটা আমাকে নতুন করে করতে হবে, দ্যাট উইল বি ফর স্টেপ অ্যাকুইজিশনের জন্য, এই যে এটার ক্ষেত্রে, বাট আমার এখানে নতুন করে আর কোনো গুডউইল ক্যালকুলেশন করতে হবে না। ওকে, এন্ড अगेन আমরা যেটা একটু আগেই বলছিলাম যে যদি আমার প্রিভিয়াসলি কোনো ওসিআই তে থাকে রিক্লাসিফাই, আমার যদি প্রিভিয়াসলি সেটা থাকে সেটা আমরা প্রফিট আর লসে নিয়ে আসবো, এন্ড প্রপোর্শনেটলি ইকুইটি ব্যালেন্স যেটা ওসিআই সেটা আমার এনসিআই এর মধ্যে কি বলে রিঅ্যালোকেট হবে, দ্যাটস পার্ট অফ আওয়ার কনসলিডেশন থিং। সো এইটার একটা ছোট্ট ইলাস্ট্রেশন আপনারা যদি এখানে দেখেন, এবং এখানে সাথে সাথে অ্যান্সারটা দেওয়া আছে উইথ ডাবল এন্ট্রি, হ্যাঁ, উইথ অ্যাকাউন্টিং এন্ট্রি। আই হোপ আপনারা এটা কিছুটা হলেও রিলেট করতে পারবেন। আমি আগে রিকোয়ারমেন্টটা পড়ি।
শো দ্য অ্যাকাউন্টিং এন্ট্রি ফর, যেহেতু আমাকে অ্যাকাউন্টিং এন্ট্রি করতে বলছে, সো আমাকে এই জন্য জার্নাল এন্ট্রিটা দেখাতে হবে। ডিসপোজাল অফ শেয়ারস ইন এস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, তার মানে আমি ডিসপোজ যেটা করছি সেটার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা কি হবে। এ অ্যাকোয়ার্ড 100% অফ বি নাম্বার অফ ইয়ার্স অ্যাগো 125,000। তাহলে এই যে 125,000 কিন্তু আমার ইনভেস্টমেন্ট কস্ট, মানে আমি যে কয়েক বছর আগে অ্যাকোয়ার করেছিলাম সেটার ভ্যালু। ফেয়ার ভ্যালু অফ বি নেট অ্যাসেট অন অ্যাকুইজিশন ওয়াজ 100,000, মানে যখন অ্যাকোয়ার করা হয়েছিল তখন বি এর নেট অ্যাসেটের ভ্যালু ছিল $1,00,000 অ্যান্ড গুডউইল ছিল 25,000, তার মানে টোটাল 1,20,000। সো আলটিমেটলি ইট মেক সেন্স, যেটা বুঝতেই পারতেছি এই 1,25,000 থেকে 1,00,000 বাদ দিলে 25,000ই থাকে। সিন্স অ্যাকুইজিশন, মানে ঠিক অ্যাকুইজিশনের পর দ্য ক্যারিং অ্যামাউন্ট অফ বি নেট অ্যাসেট, মানে বি এর নেট অ্যাসেট ছিল হচ্ছে অ্যাকুইজিশনের ডেটে 1,00,000, সেখান থেকে বেড়ে হয়ে গেছে হচ্ছে 1,25,000। সো যদি 1,25,000 হয়, 1,25,000 সরি 1,00,000 থেকে 1,20,000, মানে আরো 20,000 বেড়ে গেছে 1,20,000। এখন আপনাকে কি বলছে পরের কথাটা, সেটা হচ্ছে দেন ডিসপোজড 30% অফ ইট শেয়ার হোল্ডিং ফর $40,000। খেয়াল করেন, তার মানে আপনার 100% কন্ট্রোল ছিল, সেখান থেকে আপনি 30% সেল করে দিচ্ছেন, বাট স্টিল দ্যাট উইল রিমেইন ইউর সাবসিডিয়ারি। তাহলে এখানে আলটিমেটলি কি চেঞ্জ হচ্ছে, আগে কোনো এনসিআই ছিলই না, রাইট? দেয়ার ওয়াজ নো এনসিআই। এখন আপনাকে কি করতে হবে, এনসিআইটা আগে বের করতে হবে। এখন আপনারা একটু আমাকে বলেন যে এই সিনারিও থেকে এনসিআই কতটুকু হবে অ্যাট দ্য ডেট অফ ডিসপোজাল, সেটা আপনি কিভাবে বের করবেন? এটাই মেন চ্যালেঞ্জ এই কোশ্চেনে, নাথিং এলস। এখানে আই গেস আমাকে প্রথমে ডিটারমাইন করতে হবে যে আমার পোস্ট অ্যাকুইজিশন নেট অ্যাসেট কত এট দ্য ডেট অফ ডিসপোজাল। এট দ্য ডেট অফ ডিসপোজালের নেট অ্যাসেট আপনি এখান থেকে দেখেন, এক্স্যাক্টলি দেখতে পাচ্ছেন অ্যাকুইজিশন ডেটে ছিল $1,00,000, আরো $20,000 এটা বেড়ে গেছে। তাহলে ডিসপোজাল ডেটে নেট অ্যাসেটের ভ্যালু কত সাবসিডিয়ারির? 1,20,000। 1,20,000। গুড পয়েন্ট, গুড লিড। তারপর তারপর আপনি কিভাবে বের করবেন এনসিআর ভ্যালুটা? তারপর টেকনিক্যালি বলতে গেলে এই 1,20,000 তো আমার কোনো এনসিআই না, এটার উপর তো আমার ফুল কন্ট্রোল, তাই না? ছিল, ফুল কন্ট্রোল ছিল, বাট এখন আপনি তো 30% সেল করে দিচ্ছেন। জি জি জি। ওকে, এখন আমরা 30% যে অ্যামাউন্টটা, এটা তো আমরা নিশ্চয়ই গুডউইলের উপর দেবো না, এটা তো আমরা নেট অ্যাসেটের উপর দেবো, তাই না? রাইট রাইট। যেহেতু আমরা যে আমাদের যে ওয়ার্কিংস গুলো মনে করি যে আমরা ওয়ার্কিং 2 এবং ওয়ার্কিং 3 তে যেটা, সরি 3 কি 4 যেন ছিল আর কি এনসিআই তে, যে এনসিআর আমরা ওয়ার্কিং নেট 4। অ্যাসেটের উপর আমরা এনসিআই টা ক্যালকুলেট করতাম। ওকে, তো আমি একটু বলে দিই এই জায়গাটাতে। হ্যাঁ, থ্যাংক ইউ, মানে আপনি খুব দারুণ পয়েন্ট লিড করেছেন। আমাদের এনসিআই বের করার দুইটা মেথড, রাইট? আমরা জানি, একটা হচ্ছে ফেয়ার ভ্যালু মেথড আর একটা হচ্ছে প্রপোর্শনেট অফ নেট অ্যাসেট, মনে আছে? গত ক্লাসে বলেছিলাম আমরা। এখানে এখানে তাহলে কোন মেথডটা আপনি অ্যাপ্লাই করতে পারেন? এখানে কি এনসিআর ফেয়ার ভ্যালু দেওয়া আছে? না, বলা নেই। বলা নাই, এনসিআর ফেয়ার ভ্যালু কিন্তু বলা নাই। তাহলে আপনাকে কোন মেথডে যেতে হচ্ছে? যেহেতু নেট অ্যাসেটের আপনি ভ্যালুটা জানেন, তাহলে নেট অ্যাসেটের 30% হবে হচ্ছে আপনার এনসিআই, রাইট? ওকে, ভেরি গুড। তাহলে একটু খেয়াল করে দেখেন, নেট অ্যাসেট কত? 1,20,000, তার 30% কত আসে? জাস্ট একটু মুখে মুখে চিন্তা করেন। আই থিঙ্ক 36,000, রাইট? 36,000। 36,000। এখন আপনি আপনি নিজেই চিন্তা করেন, আপনি নিজে আমাকে বলেন, আপনি আপনার নন কন্ট্রোলিং ইন্টারেস্টের ভ্যালু পাচ্ছেন, মানে যেটা আগে 0 ছিল, 0 থেকে হয়ে যাচ্ছে 36,000। অন দ্য আদার হ্যান্ড, to increase that that liability portion or that obligation portion, that equity portion, other component of equity, এটার এগেইনস্টে আপনি কত অ্যাসেট পাচ্ছেন, মানে আপনি কত টাকা রিসিভ করছেন? 40,000 তাহলে এটা আপনার জন্য গেইন না লস? গেইন হয়েছে। Clear? And that is how you will present adjustment to the equity of 4,000. And if you see the double entry, bank debit 40,000, NCI credit 36,000, and equity credit 4,000. You got the point? How you will record that
if we dispose any subsidiary and that will remain my subsidiary and that control to control মানে control থেকে control রয়ে গেছে and that will affect only my NCI and equity calculation, that's it. স্যার এখানে ইকুইটি বলতে কি এটাকে রিটার্ন রিটার্ন আর্নিংস কে আর্নিংস বোঝাচ্ছে? এর কথাই বোঝাচ্ছে, যেহেতু আমরা এখানে অলরেডি বলে আসছি রেকগনাইজড ডিরেক্টলি ইন ইকুইটি ইউজুয়ালি রিটার্ন আর্নিংস। আচ্ছা আচ্ছা, ওকে, মানে আমি ইকুইটি দিয়ে আমার শেয়ার ক্যাপিটালটা মাথায় আসতেছে না না, না এর না জন্য না, কনফ্লিক্ট হচ্ছিল। of course not, it's not share capital, we are not issuing any share. uh, I think you understand the topic, and with example now may I request you to do this activity 1 as your homework, possible kina? Activity 1, exactly same thing, exactly same scenario, just you need to explain, discuss করতে হবে how you will record the adjustment in your consolidated financial statements. Okay, so that we covered, that we are done with no loss of control. Okay, now the next part will come, our two other options. We are going to lose our control. If we are going to lose our control, that we have two scenarios, right? We might affect or we might face our remaining investment as an associate part, or we might face the remaining or retain investment as a financial asset under IFRS 9. But that doesn't matter, we will deal with that we are going to lose our control, and the date we are losing our control, our cut-off period will be till that date. ওই ডেটের পরে আমার আর কোনো কনসলিডেশনের কনসেপ্ট অ্যাপ্লাই হবে না, as we are losing our control for disposal of a subsidiary share. So please make sure এই জায়গাটাতে আমরা এই বেসিক জিনিসগুলো আমরা একটু মাথায় রাখি। If we are going to the full disposal part, এখানে আমরা দুইটা ভাবে চিন্তা করি। একটা হচ্ছে ফুল ডিসপোজাল যদি হয়, আমি যদি এন্টায়ার শেয়ারটা সেল করে দেই, এন্টায়ার শেয়ার যদি আমি সেল করে দেই, সেই ক্ষেত্রে ক্যালকুলেশনটা হবে এইরকম ভাবে, যেটা একটু আগে আমরা বলছিলাম, আমি কন্ট্রোলটা হারাই ফেলবো, কন্ট্রোলটা থাকবে না, সেখানে আমার 60% শেয়ার ছিল, আমি 60% শেয়ারই সেল করে দিচ্ছি। আরেকটা হচ্ছে যে আমি পার্শিয়াল ডিসপোজাল, বাট স্টিল ইট ইজ নট পার্শিয়াল ডিসপোজাল যে কন্ট্রোল থাকবে। পার্শিয়াল ডিসপোজাল মিনস আমি এখানে আমার শেয়ার সেল করে দিচ্ছি, আমি আমার 60% শেয়ার ছিল, আমি 50% সেল করে দিচ্ছি, 10% হয়তো বা রিমেইনিং ইনভেস্টমেন্ট আছে, রিটেন ইন্টারেস্ট আছে। সো দুইটার ক্ষেত্রে ক্যালকুলেশন কিভাবে হবে সেটা আমরা দেখব। একই জিনিস, জাস্ট একটা লাইন আইটেম অ্যাড হবে, দ্যাটস ইট। আপনারা একটু জাস্ট ফর্মুলাটা দেখেন, হাউ টু ক্যালকুলেট গেইন অর লস অন ডিসপোজাল ফর লুজিং control over subsidiary. At the date of disposal, we have to calculate our gain or loss for disposal of our subsidiary. And I am pretty much sure you can relate it from your FR syllabus. আপনারা FR ঠিক এরকমটাই ক্যালকুলেশন করেছিলেন। Okay, we have to calculate the proceed, and or it will be provided in the exam. So that is disposal proceed, and then you will calculate the carrying value of that investment, that subsidiary. Then how to calculate the carrying value, that you will calculate the net asset, or the net asset will be provided. But here আমি একটু আপনাদেরকে বলে রাখি, এই নেট অ্যাসেট কিন্তু সাবসিডিয়ারির যে ইনভেস্টমেন্ট আপনি করছেন, টোটাল অ্যাসেট মাইনাস টোটাল লায়াবিলিটিস। সো এখানে যদি কোনো অ্যাডজাস্টমেন্ট আপনার থাকে নেট অ্যাসেট দেওয়ার পরেও, সে ফর এক্সাম্পল নেট অ্যাসেট দেওয়ার পরে হয়তো বা কোনো একটা অ্যাসেটের অ্যাডজাস্টমেন্ট আছে, সেটা আপনার নেট অ্যাসেটকে বাড়িয়ে দিবে, আবার যদি সেখানে লায়াবিলিটির কোনো অ্যাডজাস্টমেন্ট থাকে সেটা আপনার নেট অ্যাসেটকে কমিয়ে দিবে। সো এইরকম যদি কোনো অ্যাডজাস্টমেন্ট থাকে, আপনারা পাস্ট ইয়ার কোশ্চেন যখন আমরা করব, প্লিজ মেক শিওর থাকেন এই জায়গাটাতে একটু কাইন্ডলি আপনাদের ফোকাসটা ঠিক রাখতে, যে নেট অ্যাসেট কোশ্চেনে দেওয়া থাকবে, দেওয়া থাকার পরেও কিছু অ্যাডজাস্টমেন্ট থাকে রিগার্ডিং অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি অ্যাডজাস্টমেন্ট অফ সাবসিডিয়ারি। দেন গুডউইল, আপনার ঠিক ইম্পেয়ারমেন্টের আগে গুডউইল কত ছিল, and you will deduct the NCI, যতটুকু NCI ছিল, to calculate the carrying value. তার মানে খেয়াল করে দেখেন, আমার বেসিক্যালি এখানে দুইটা মেথডে ক্যালকুলেশনটা করতে হচ্ছে, একটা হচ্ছে ডিসপোজাল প্রসিড কত এন্ড ক্যারিং অ্যামাউন্ট কত, এন্ড সেকেন্ড পয়েন্ট হচ্ছে ক্যারিং অ্যামাউন্টটা আপনি আবার কিভাবে বের করবেন, নেট অ্যাসেট অফ সাবসিডিয়ারি প্লাস গুডউইল
মাইনাস নন কন্ট্রোলিং ইন্টারেস্টের ফেয়ার ভ্যালু। অ্যান্ড ঠিক এটার সাথে যদি আপনি এটার কম্পারিজন করেন, জাস্ট একই জিনিস, সেম জিনিস, শুধু এখানে আমরা বলেছি যে আমি আমার এন্টায়ার ইনভেস্টমেন্ট সেল করে দিচ্ছি, আর এখানে জাস্ট আমরা বলছি এখানে কিছু রিমেইনিং রিটেইন ইন্টারেস্ট আছে, শুধু এই রিটেইন ইন্টারেস্টটা অ্যাড হয়ে যাবে, দ্যাটস ইট। বাকি সবকিছু উইল রিমেইন সেম, বাকি সবকিছু দ্য সেম প্রসেস দ্যাট উই হ্যাভ শোন ইউ। এই রিমেইন ইন্টারেস্টটা হচ্ছে আমি আমার 60% ইনভেস্টমেন্ট সেখান থেকে যদি 50% সেল করে দেই, বাকি যে 10% থাকে সেই 10%-এর জন্য যে ইনভেস্টমেন্টটা, সেই 10%-এর ফেয়ার ভ্যালু কত সেটা আপনাকে এখান থেকে ক্যালকুলেট করতে হবে। And that is how you will consider our full disposal and the control losing thing. And আমরা এখানে দুইটা মেথডে ক্যালকুলেশনটা দেখলাম। আমি আবারও বলছি, ক্যালকুলেশনের মেথড একই, মানে ক্যালকুলেশনের মেথড ইজ রিমেইন সেম, বাট একটা জিনিস আপনাকে একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনি এইটাকে যখন কোশ্চেনটা দেখবেন, যদি দেখেন এন্টায়ার ইনভেস্টমেন্ট সেল করে দিচ্ছেন, সো দ্যাট দ্য রিমেইনিং রিটেন ইন্টারেস্ট উইল নট কাম, ইটস নট সাবজেক্ট টু কনসিডার। আর যদি আপনার রিমেইনিং রিটেন ইন্টারেস্ট থাকে, ইউ নিড টু কনসিডার দ্যাট পার্ট অ্যাজ ওয়েল। সো আপনাকে ঠিক ওইটাকে কনসিডার করতে হবে। নাও আমরা ঠিক যে কথাটা এতক্ষণ বলছিলাম, সে কথাটা যদি আপনারা একটু এখানে আলটিমেটলি একটা এক্সাম্পলের মাধ্যমে দেখেন, সেই এক্সাম্পলটা আমরা একটু রিকোয়ার্ড কোয়েশ্চেনের আনসারের পার্সপেক্টিভ থেকে চিন্তা করব। আপনাকে কি বের করতে বলছে? ক্যালকুলেট দ্য গেইন টু বি রেকগনাইজড ইন প্রফিট অর লস। তার মানে খেয়াল করেন এখানে আপনাকে বলেই দিচ্ছে এটা গেইন হবে, সো দ্যাট মিনস ইউ আর নট বদার অ্যাবাউট যে এটা কি লস হবে কিনা, সো ইট উইল অফকোর্স রেজাল্ট আউট আ গেইন, সেটা আপনাকে ক্যালকুলেট করতে হবে। সেটা কিভাবে ক্যালকুলেট করবেন? That you know the formula. You have to identify the disposal proceed. You have to identify any fair value of investment or retain investment. You have to identify the carrying value, and how to calculate carrying value, net asset plus goodwill minus NCI fair value. Then you will get gain on disposal. Okay, so please look at the question, read out very carefully, and try to figure out the answer. Of course, solution টা দেওয়া আছে. We will explore the solutions. হইলো আমাদের? So আমি আপনাদের সাথে একটু পড়ি, দেখি আপনাদের আন্ডারস্ট্যান্ডিং এর সাথে আমার আন্ডারস্ট্যান্ডিংটা কতটুকু কারেক্ট হয়। A acquired 90% of B, so এখানে বুঝাই যাচ্ছে is a parent company, B is a subsidiary company. Again the same question over there. এই পর্যন্ত কিন্তু আমার এক্স্যাক্টলি সেম, আমরা আগের যে এক্সাম্পলটা করছিলাম ঠিক সেটারই কন্টিনিউশন কিন্তু, হ্যাঁ। The fair value of net asset and acquisition was 100,000, giving goodwill of 35,000. এখানে মনে একটা ছোট ভুল করেছে ওরা, সেটা হচ্ছে goodwill আসলে 25,000 হবে, মেবি a typo mistake.
লেটস সি আমরা এভাবেই করি, কোনো প্রবলেম নাই। ওরা যে ঠিক যেভাবে বলছে গুডউইল 35,000, since the acquisition net asset have increased by 20,000, okay, of which 3,000 represent, এই যে এখানে এই জায়গাটা একটু আপনারা মাথায় রাখেন, দ্যাট ইজ আ পার্ট অফ IFRS 9। ও কি বলছে দেখেন, নেট অ্যাসেট বাড়ছে হচ্ছে 20,000, সেখানে 3,000 রিপ্রেজেন্ট করে ডেপ্ট ইনস্ট্রুমেন্ট। ভালো করে চিন্তা করেন, তার মানে এই নেট অ্যাসেটের মধ্যে 3,000 আসলে ফেয়ার ভ্যালু থ্রু ওসিআই এর মাধ্যমে যেটা ছিল, যেটা আমার ফেয়ার ভ্যালু থ্রু ওসিআই তেই রাখতে হবে। ওকে, এন্ড দ্যাট দ্য ডেপ্ট ইনস্ট্রুমেন্ট পার্ট। সো আলটিমেটলি এটাকে আমার এটার 90% আমাকে কনসিডার করতে হবে ফর দ্য কনসলিডেশন ফিগার, মানে প্যারেন্ট কোম্পানির জন্য এটা আমাকে কনসিডার করতে হবে 90%। Then disposed of a 65% shareholding, that is a important line। কি করলো, 90% অ্যাকোয়ার করেছিল, দেন সেল করে দিল হচ্ছে 65%। এখন আমি যদি বুঝতে পারি আমার 65%-এর ডিসপোজাল প্রসিড কত, 1,15,000, তাহলে 1,15,000 যদি আমি ডিসপোজ করে দিই, একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন, সেখানে 90% থেকে যদি আমার 65% চলে যায়, কতটুকু থাকে বাকি, মানে রিমেইনিং আমার ইনভেস্টমেন্ট কত থাকে? 25%। 25%, রাইট? তাহলে 25% যদি হয়, দ্যাট উইল, আমি আবারও বলছি, আমি ডিসপোজালের পরের পয়েন্টটা নিয়ে কথা বলছি না, আমরা শুধু এট দ্য ডেট অফ ডিসপোজালের কথা বলছি। বাট ডিসপোজালের পরে কিন্তু এটা আবার আমার জন্য হয়ে যাবে হচ্ছে অ্যাসোসিয়েট, যেটার অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা আমরা এই যে এখানে যেরকম দেখাচ্ছিলাম। ওকে, বাট এই 25%-এর ভ্যালু কত সেটা কিন্তু ওরা বলে দিচ্ছে, খেয়াল করে দেখেন। তাহলে এটা তো আমরা অলরেডি জানি, তাহলে আমার ক্যালকুলেশনটা কি হবে? ডিসপোজাল প্রসিড, দ্যাট ইজ 1,15,000 প্লাস ফেয়ার ভ্যালু অফ রিটেন ইন্টারেস্ট 25%, 44,000। নাও লেস ক্যারিং ভ্যালু, সেখানে আমার আসবে নেট অ্যাসেট, দেন আসবে হচ্ছে আমার গুডউইল, দেন আসবে আমার এনসিআই। এখানেও একই কথা, এনসিআই কিন্তু দেওয়া নাই সরাসরি, বাট আমাকে এনসিআইটা বের করে নিতে হবে, মানে আমার এনসিআই এর ভ্যালু কত সেটা আমাকে বের করতে হবে, যে আমি আমার ইনভেস্টমেন্টের কত পার্সেন্ট এনসিআই ছিল। ওকে, সো আপনারা যদি একটু ক্যালকুলেশনটা, আচ্ছা পরের লাইনটা না পড়লেও আমরা অলরেডি বলে ফেলছি কথাটা, সেটা হচ্ছে এই 25% সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স প্রোভাইড করে। সো সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স মানে হচ্ছে অ্যাসোসিয়েট, দ্যাট উই অলরেডি ডিসকাসড, দ্যাট উই অলরেডি নো, সেটা আমার জন্য অ্যাসোসিয়েটের অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট হবে। সো দ্যাট উই নো অলরেডি, দ্যাট উই অলরেডি ডিসকাসড। ওকে, এখন ঠিক আমরা যে কথাটা তখন বলতেছিলাম, ঠিক সেই কথা অনুযায়ী খেয়াল করে দেখেন আপনার প্রফিট অন ডিসপোজাল কত হয়। এক্স্যাক্টলি আমরা প্রত্যেকটা অ্যামাউন্ট এখানে বলেছি, 1,15,000, 44,000। গুডউইলের কথা আমরা বলেছি, যেহেতু ওরা 35,000-ই ধরেছে, আমি 35,000 ধরেই করছি, যদিও অ্যামাউন্টটা ভুল আছে যেটা আমি বলেছি আপনাদেরকে। বাট আপনারা যখন ক্যালকুলেশন করবেন তখন গুডউইলটা কিন্তু এক্স্যাক্টলি যেটা থাকবে সেটাই ধরবেন। নেট অ্যাসেট এখানে 1,20,000, যেটা আমরা জানি 1 লক্ষ আগে ছিল, সেখান থেকে আরো 10,000 বাড়ছে। আর আমি যদি এখন আমার এনসিআর ভ্যালু কনসিডার করি, আমার ঠিক 90% যদি কন্ট্রোলিং ইন্টারেস্ট হয়, 10% হচ্ছে নন কন্ট্রোলিং ইন্টারেস্ট। তো 10% এর ফেয়ার ভ্যালু কিভাবে হবে এনসিআই? 1,20,000 তার 10%, যেটা আমরা একটু আগে দেখাচ্ছিলাম। ওকে, তাহলে খেয়াল করে দেখেন আমার টোটাল আলটিমেটলি ক্যারিং ভ্যালু কত হয়? 1,43,000। অ্যান্ড টোটাল আমার এই দুটাকে যদি আমি অ্যাড করি, মেবি 1,59,000, ইয়া 169,000। তাহলে প্রফিট অন ডিসপোজাল হচ্ছে আমার 169 মাইনাস 143,000, দ্যাট ইজ 16,000, প্লাস যেটা আমরা বললাম রিক্লাসিফিকেশন, সেটা হচ্ছে এই 3,000, যেটা আলটিমেটলি আমাকে ফেয়ার ভ্যালু থ্রু ওসিআর মাধ্যমে যেটা আমার, এবং এটা যদি আমি সেল করে দিচ্ছি এখন, সো সেল করে দিলে এইটাকে আমরা IFRS 9-এ কভার করব। বাট এতটুকু আমরা এখানে দেখি যে এটার প্রফিটের 90% আমার এখানে আসবে, and that is a total gain is 18,700, যেটা আমি আমার স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে দেখাবো। এই পার্টটা IFRS 9-এর মাধ্যমে আসছে, প্লিজ নোট দ্যাট, উই উইল ডিসকাস ইন লেটার, যেটা আমরা আলটিমেটলি যেহেতু আমি সেল করে দিচ্ছি, সো আলটিমেটলি এটার ওসিআই তে আর থাকবে না, প্রফিট আর লসে চলে আসবে। সো প্রফিট আর লসে মানে হচ্ছে আমার রিটার্ন আর্নিংস, এটা ফাইনালি চলে আসবে। সো দ্যাট উই উইল কভার ইন IFRS 9 in details, but that is how you will calculate the gain or loss on disposal when you are losing your control over subsidiary. Okay,
প্লিজ নোট দ্যাট। স্যার একটু এনসিআই লাইনটা একটু এক্সপ্লেন করবেন? এনসিআই এইটা, হ্যাঁ, জি জি, ওকে, এই লাইনটা আসলে এখানে বলেন আমাকে। 10%-এর আমার কনফিউশনটা হচ্ছে যে 90% তো আমরা কন্ট্রোল করতাম, ঠিক আছে, আর হ্যাঁ, 10% বুঝলাম এনসিআই, হুম, বাট সেল অফ করার পরে কিন্তু আমাদের এনসিআই কিন্তু বেড়ে যাচ্ছে। না 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 না, এই জায়গাটাতে আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন। আমি কিন্তু আলটিমেটলি যে এনসিআই কে কনসিডার করছি, ইভেন আপনি এখানেও দেখেন আমি গুডউইলটা কনসিডার করছি। কোন গুডউইল? আমি আমার অ্যাকুইজিশন ডেটের যে গুডউইল, অ্যাকুইজিশন গুডউইল। আমি যে আমার এই ক্যারিং ভ্যালুটা কনসিডার করছি, দ্যাট ইজ আমার ঠিক অ্যাকুইজিশন ডেট থেকে আমার ডিসপোজালের আগ পর্যন্ত। এখন আপনি যদি আমাকে বলেন যে ডিসপোজ করে দিচ্ছি, ডিসপোজ করার পর কি আর প্যারেন্ট অ্যান্ড সাবসিডিয়ারি থাকছে? না, অ্যাসোসিয়েট হয়ে যাচ্ছে। আমার কি আর এনসিআর কনসেপ্টটা থাকতেছে অ্যাসোসিয়েট হইলে? এনসিএটা আমি কখন বলি? অ্যাসোসিয়েট হলে বাট যেমন এখানে তো একটা শেয়ার হোল্ডিং এর ব্যাপার থেকে গেল না, যেহেতু আমার বললো এনসি সে আমি আমি 25% আমি শেয়ার আবারও হোল্ডিং আমি থাকলো। আবারও আমি আবারও বেসিক কোয়েশ্চেন করি আপনাকে। আমার এনসিআইটা কখন আসে? নন কন্ট্রোলিং ইন্টারেস্ট আমরা কখন বলি? যখন একটা সাবসিডিয়ারির কিছুটা পার্ট আমার কন্ট্রোলে থাকে না। ডান, সাবসিডিয়ারির। বাট আমি যখন 65% সেল করে দিচ্ছি, সে কি আমার সাবসিডিয়ারি থাকতেছে আর? না, ওকে, সে আমার জন্য কি হয়ে যাচ্ছে? অ্যাসোসিয়েট। অ্যাসোসিয়েট হয়ে যাচ্ছে। So আপনি বলতেছেন এরপরে কি হবে? এরপরে কি আর গ্রুপ অ্যাকাউন্টিং হবে? মানে এরপরে কি আর কনসলিডেশন হবে আমার এই অ্যাসোসিয়েট কে নিয়ে? না, টেকনিক্যালি তো অ্যাসোসিয়েট কে নিয়ে তো আমরা কোনো গ্রুপ অ্যাকাউন্টিং করি না। করবো না, করি না। সেক্ষেত্রে আমরা কোন মেথড ফলো করব? এই যে ইকুইটি মেথড। কনফিউশন আছে না গেছে? মানে থিওরিটিক্যাল কনফিউশনটা নাই আমার, বাট হচ্ছে একটু ক্যালকুলেশন যে এই পার্টটাতে একটু ঝামেলা হচ্ছে। কেন একটু বলেন। আপনি ফার্স্টে আমাকে বলেন যে এনসিআই কত পার্সেন্ট, এটা বলেন। মানে এই পার্টিকুলার কোশ্চেনে অ্যাকুইজিশন ডেটে আমার এনসিআই 10%, তাতে তো কোনো কনফিউশন নেই। পরবর্তীতে কোনো এনসিআই আছে কিনা, মানে দ্যাটস মাই কোশ্চেন। মানে আপনি যে না, বলতেছেন অ্যাকুইজিশন পরবর্তীতেও কোনো ডেটে, এনসিআই নাই, কারণ যেহেতু সে তো আমার কোনো সাবসিডিয়ারি না। না, তাহলে এনসিআই ইজ 10%। এই কোশ্চেনে এনসিআই তো 10%, এটাই তো আমার কোশ্চেনের অ্যান্সার, ঠিক না? আচ্ছা আচ্ছা, বুঝতে আচ্ছা, পেরেছি। আচ্ছা, আই আন্ডারস্ট্যান্ড, বাট এখানে যদি এরকম হতো যে সে সেল করার পরও আমার সাবসিডিয়ারি থাকলো আর কি, তাহলে এটা এই যে তখন আগের কি এখানে আগের থিওরি, এই যে আমরা যে থিওরি বললাম এর আগে, এই যে এটা এই থিওরি, তখন শুধু আচ্ছা, এনসিআই তখন টুকু। এই মুভমেন্ট ইন এনসিআইটা চলে আসবে আর কি। বুঝতে পারছি কথাটা। এই জন্য আমি বুঝতে আপনাদেরকে পেরেছি। জিনিসটা আগে একটা ওভারঅল ফ্রেমওয়ার্ক দিয়েছি, এবং প্রত্যেকটা জিনিসের ইন্ডিভিজুয়াল পয়েন্ট কি কি হইতে পারে সেটা আমি আগে আপনাকে সামারি বলেছি, তারপর আমি ক্যালকুলেশন কোয়েশ্চেন গুলোতে যাচ্ছি। বিকজ আই নো যে এটা আপনি যখন একসাথে 3-4টা মাথায় নিয়ে আসবেন, তখন আপনার মাথায় এই জিনিসটা কাজ করবে কম। সো দ্যাট ইজ হাউ আই ওয়ান্ট টু মানে লার্ন আর কি। সো আমি মানে সেই জায়গাটা থেকে আপনাদেরকে একই টিচিং স্টাইল ফলো করতে চাচ্ছি। আমি নিজেও এভাবেই চেষ্টা করতাম পড়াশোনা করার ক্ষেত্রে, অ্যান্ড আই ফাউন্ড ইট ভেরি ইফেক্টিভ। সো আমরা এই কারণে একটু স্লোলি যাই, বাট গেলেও আলটিমেটলি দেখা যায় যে পরবর্তীতে আমাদের জন্য এটা ইফেক্টিভই হয়। এটা খুব বেশি বলার নাই এই জায়গাটাতে। 2.4 ডিম ডিসপোজালস। ডিম ডিসপোজাল বলতে আমরা যে কথাটা বুঝি, আমরা অনেকেই এইটাকে অনেক সময় আমরা ডিমড ইনকাম, এই কনসেপ্ট আমরা জানি যে আসলে দ্যাট ইজ এ কনসিডার্ড ইনকাম। সো ওই জায়গা থেকে আসছে। সো ডিম ডিসপোজাল মানে হচ্ছে যেখানে আমি আমার সাবসিডিয়ারিকে আসলে টেকনিক্যালি সেল করছি না, মানে আমি আমার কোনো ইন্টারেস্ট, কোনো শেয়ার সেল করছি না, আদার দেন সেলিং দ্য শেয়ার, আদার দেন আমি আমার শেয়ার সেল করা ছাড়াও যদি আমার সাবসিডিয়ারির যেই শেয়ার ইন্টারেস্ট আমার ছিল সাবসিডিয়ারির উপর, সেটা যদি কমে যায়, সেটা কিভাবে কমে? যেমন পার্সেন্টেজ, যেটা যেটা আমরা বললাম যে কন্ট্রোলটা যদি কমে যায় মানে আপনার সাবসিডিয়ারির উপর, সেটা কমতে পারে। সাবসিডিয়ারি যদি ধরেন তার প্রিভিয়াসলি কোনো শেয়ার অপশন ছিল, যদি কেউ এটা শেয়ার অপশন এক্সারসাইজ করে, যদি প্রিভিয়াসলি এরকম হয় যে প্যারেন্ট কোম্পানি রাইটসটা নেয় নাই হয়তো, বা বাকিরা রাইটস নিছে, যদি এরকম হয় যে সাবসিডিয়ারি নতুন করে শেয়ার ইস্যু করছে, সে ফর এক্সাম্পল সাবসিডিয়ারি শেয়ার ইস্যুড শেয়ার ছিল 60,000, সেটার মেবি 40,000 ছিল আমার, বাট সে যদি আরো নতুন করে 60,000 শেয়ার ইস্যু করে, সেই ক্ষেত্রে তো আলটিমেটলি
আমার পার্সেন্টেজ অফ মোর দ্যান 50% যেটা আমরা বলছিলাম সেটা আলটিমেটলি কমে যাবে। সো আলটিমেটলি এখানে একটা জিনিস একটু মাথায় রাখবো, আমরা অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট এটাতে কোনো ইম্প্যাক্ট নাই। অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট ঠিক আমরা এর আগে যেভাবে চিন্তা করছিলাম সেভাবেই চিন্তা করব। মানে ডিসপোজাল হইলে আমি ফার্স্টে চিন্তা করব কন্ট্রোল কি সেমই থাকে কিনা। যদি কন্ট্রোল সেম থাকে তাহলে শুধু এনসিআর উপরে এফেক্টটা পড়বে। আর যদি কন্ট্রোলটা আমি হারাই সেই ক্ষেত্রে কন্ট্রোলটা আমার লস অফ কন্ট্রোলটা সেটার ট্রিটমেন্টটা ডিপেন্ড করবে এটা আমরা আসলে ডিসপোজাল গেইন অর লসটা কিভাবে বের করছি। সো এখানে আসলে ডিসপোজাল কোনো গেইন অর লসের ব্যাপার আসবে না, কারণ আমি এখানে কোনো ডিসপোজাল প্রসিড পাচ্ছি না। তো সেই ক্ষেত্রে আলটিমেটলি এটা আমার ঠিক কনসলিডেশনের সাথে এফেক্টটা হবে। সো এখানে একটা ছোট্ট এক্সাম্পল আছে। এক্সাম্পলটা এভাবে চিন্তা করব আমরা যে আমি আমার সাবসিডিয়ারিকে যখন অ্যাকোয়ার করেছিলাম তখন হয়তোবা আমার সাবসিডিয়ারির একটা শেয়ার অফ কন্ট্রোল আমার মধ্যে ছিল, বাট যখন সাবসিডিয়ারি পরবর্তীতে আরো শেয়ার ইস্যু করে থার্ড পার্টিকে, নট টু আস, নট টু দ্য প্যারেন্ট কোম্পানি, থার্ড পার্টিকে, তখন আসলে এটার অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা কি হবে। সো খেয়াল করে দেখেন, ক্যালকুলেট ফ্র্যাঙ্কোস শেয়ার হোল্ডিং আফটার, তার মানে শেয়ার হোল্ডিংটা আপনাকে ক্যালকুলেট করতে হবে আফটার দ্য ডিম ডিসপোজাল অ্যান্ড দ্য প্রসিড অন দ্য ডিম ডিসপোজাল। যেহেতু এখানে ডিম ডিসপোজাল প্রসিডটা বলা আছে, সো উই উইল ক্যালকুলেট দ্য গেইন অর লস, অর উই ক্যান ক্যালকুলেট দ্য গেইন অর লস, বাট এখানে আলটিমেটলি সেটা আপনাকে ক্যালকুলেট করতে বলে নাই, অ্যান্ড ইউজুয়ালি এক্সামে এটা বলেও না। এক্সামে জাস্ট আপনার থিওরিটা আপনি ক্লিয়ার থাকলেই হয়। সেই ক্ষেত্রে আপনি একটু দেখেন, Franco has held 90% of 1 million equity shares in Milo for several years. তার মানে 1 মিলিয়নের 90%, 1 মিলিয়নের 90% কতগুলো হয় একটু বলেন তো আমাকে, নাম্বার অফ শেয়ার? 9 lakh. 900,000, right? On 1st October 2021, Milo issued another 850 shares to other parties. তাহলে এখন আপনি আমাকে বলেন সাবসিডিয়ারি এন্টিটির নাও টোটাল নাম্বার অফ ইস্যুড শেয়ার কত? আগে ছিল 1 মিলিয়ন, এখন আরো 850,000। তো 18,50,000. তাহলে 18,50,000 এর মধ্যে আপনি আপনি কতগুলা শেয়ার কন্ট্রোল করেন, মানে আপনি কতগুলা শেয়ার ওন করেন? 9 lakh. তাহলে আগে তো ছিল 90%, বাট এখন কত পার্সেন্ট হয় দেখেন তো? এখন কি 90%ই থাকে? না, এখন যদি আমি 9 lakh কি যদি 18 lakh দিয়ে ডিভাইড দিই তাহলে আমার থাকে হচ্ছে 48.6%. এক্স্যাক্টলি 49% সামথিং, রাইট? অর 49%। জি। এখন আপনি আমাকে বলেন তাহলে প্রিভিয়াসলি তো আপনার জন্য সে সাবসিডিয়ারি ছিল, এখন কি আর সে সাবসিডিয়ারি থাকবে? Will be he না, like, that is how you will decide. So that's the concept, dim disposal. So এখানে আমরা কোনো প্রকার আমি আমার কোনো প্রকার শেয়ার সেল করছি না, সাবসিডিয়ারি ডিসপোজ করছি না, বাট ডিউ টু দ্য চেঞ্জেস ইন শেয়ার স্ট্রাকচার অফ সাবসিডিয়ারি কোম্পানি, my holding or my control over subsidiary will remain changed. So that is how we call a dim disposals. Okay. বাট স্যার টেকনিক্যালি বলতে গেলে এখানে কিন্তু আমি কোনো মানে ক্যাশ অ্যামাউন্ট বা পাচ্ছি শেয়ার বা না, কোনো কিছু পাচ্ছি না। এক্স্যাক্টলি আমি এটাই বললাম যে you are not going to get any disposal proceed over here. আর তাহলে তো এটা তো আই থিঙ্ক কোনো অ্যাকাউন্টিং ডেবিট বা ক্রেডিট কিছু আছে এখানে অ্যাকাউন্টিং এন্ট্রি? এখানে অ্যাকাউন্টিং এন্ট্রিটা শুধু আসবে হচ্ছে দ্যাট উই অলরেডি ডিসকাস, যে সেখানে আমার ওই কনসলিডেশনের জন্য যেটা, মানে আমি যদি আমার অ্যাকাউন্টিং পার্সপেক্টিভ থেকে চিন্তা করি যে যখন কন্ট্রোলটা হারাই গেল, আমি ঠিক যে ডেট পর্যন্ত কন্ট্রোল ছিল সেই ডেট পর্যন্ত আমাকে কনসলিডেশন করতে হবে, পরের ডেটে আমাকে সেটাকে অ্যাসোসিয়েটেড অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট চিন্তা করতে হবে। ইনভেস্টমেন্ট অ্যাসোসিয়েট। আচ্ছা। Yes. Now come to the favorite topic of Rocky, যেটা রকি বলতেছিলেন। What if আমরা ডিসকন্টিনিউড অপারেশনস নিয়ে কথা বলি? দ্যাট ইজ আন্ডার IFRS 5। আপনাদের এখন একটু আমাকে বলেন আপনাদের কি মনে আছে কিনা যে হাউ টু কনসিডার অ্যাবাউট ডিসকন্টিনিউড অপারেশনস। প্লিজ। একটু বলি, মনে আসতেছে না। মনে আসতেছে না। রকি এখন একটু বলি, ডিসকন্টিনিউড অপারেশন বলতে আপনার মাথায় তখন কি ছিল?
এখন এখন আপনি বলেন, এখন তো বেসিক্যালি ডিসকন্টিনিউড অপারেশনই হচ্ছে টেকনিক্যালি, মানে আপনি তো আলটিমেটলি আপনার সাবসিডিয়ারিকে সেল করে দিচ্ছেন, রাইট? অ্যান্ড ইউ ক্যালকুলেটেড গেইন অর লস অন ডিসপোজাল, মানে অ্যাজ এ রেজাল্ট আপনি তো অলরেডি গেইনটা পেয়ে গেছেন এট দ্য ডেট অফ ডিসপোজাল, আর লসটা পেয়ে গেছেন এট দ্য ডেট অফ ডিসপোজাল। ওকে, সো আমরা আইএফআরএস 5 এর পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করি, আইএফআরএস 5 এ আসলে দুইটা জিনিস ছিল, একটা হচ্ছে নন কারেন্ট অ্যাসেট হেল্ড ফর সেল অ্যান্ড ডিসকন্টিনিউড অপারেশন। সো এখানে নন কারেন্ট অ্যাসেট হেল্ড ফর সেলের ব্যাপারটা আমরা এখানে সরাসরি আনছি না, কেননা এটা আমরা আইএফআরএস 5 এ এটার ক্রাইটেরিয়া আছে, সেটাকে কনসিডার করি, তারপর আমাকে আলটিমেটলি ডিসকাস করতে হবে। সেটা হচ্ছে একটু জাস্ট মাথায় রাখি আমরা যে যদি কোনো সাবসিডিয়ারিকে আমি অ্যাকোয়ার করি উইথ এ ভিউ টু ডিসপোজ অর উইথ এ ভিউ টু সেল ইট উইদিন নেক্সট অ্যাকাউন্টিং ইয়ার, সেই ক্ষেত্রে আমরা এই ধরনের কোনো সাবসিডিয়ারি অর ইনভেস্টমেন্টকে আমার কনসিডারেশনে আনি না। ওকে, সেটাকে আমরা আলাদা করে আইএফআরএস 5 এর আন্ডারে নন কারেন্ট অ্যাসেট হেল্ড ফর সেল, যেহেতু এটা আমার জন্য একটা ইনভেস্টমেন্ট ছিল, নন কারেন্ট অ্যাসেট ছিল, সেটা আমরা হেল্ড ফর সেলের আন্ডারে একটা সেপারেট লাইন আইটেম হিসেবে উইদিন দ্য কারেন্ট অ্যাসেট আমরা এটাকে রেকর্ড করি, প্রেজেন্ট করি, মেজার করি। দ্যাট কিভাবে মেজারমেন্টটা করি সেটা আমরা অফকোর্স আইএফআরএস 5 এ কিভাবে করতে হয় সেখানে আমরা জানবো ইনশাআল্লাহ। এখন আসি আরেকটা যে পার্ট, ডিসকন্টিনিউড অপারেশনস। ওকে, ডিসকন্টিনিউড অপারেশনসটা যখন আমরা বলছি, দ্যাট আমি আবারও বলছি, ডিসকন্টিনিউড অপারেশন যখন আমরা বলছি, দ্যাট ডাজন্ট মিন উই আর ডিসকন্টিনিউইং আওয়ার অপারেশন, মানে দ্যাট ডাজন্ট মিন উই আর ডিসকন্টিনিউড আওয়ার মেন অপারেশন। যদি আমার মেন অপারেশনসটা আমি ডিসকন্টিনিউ করি, যেমন আমার গ্রুপ অফ কোম্পানি, আমি যদি বলি আমার ডিসকন্টিনিউড অপারেশনস মিন্স হচ্ছে আমার অপারেশনসটাকে আমি ডিসকন্টিনিউ করব, সেক্ষেত্রে কিন্তু আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আর গোয়িং কনসার্ন বেসিসে প্রিপেয়ার করা লাগবে না, অথবা গোয়িং কনসার্ন বেসিসে প্রিপেয়ার করতে হয় না, হবে না। সো দ্যাট ইজ নট দ্য discontinued operations. Okay, discontinued operations means we are discontinuing a major separate line item of our business, যেমন সাবসিডিয়ারি আমি ডিসকন্টিনিউ করছি। সো সেই ক্ষেত্রে যেহেতু সাবসিডিয়ারিকে আমি ডিসকন্টিনিউ করছি, সেইখানে আমাকে আমার এই ডিসকন্টিনিউড অপারেশনস এর কারণে যে গেইন অথবা লসটা, যে রিলেভেন্ট ইনকাম এবং এক্সপেন্সেস গুলো থাকে, সেটা আমরা সেপারেটলি ক্যালকুলেট করে স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে গেইন অর লস অন ডিসপোজাল সিঙ্গেল আইটেম আমি আমার স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লসে দেখাবো। অফকোর্স দ্যাট আমি এটা আমার জন্য অপারেটিং একটা ইনকাম, লাইক অফকোর্স মানে নট উইন দ্য গ্রস প্রফিটের পর সেটা আমার একটা সেপারেট লাইন আইটেম হিসেবে আমাকে কনসিডার করতে হবে, এবং এটার একটা রেলেভেন্ট ডিসক্লোজার আমাকে দিতে হবে। অ্যান্ড আমি আপনাদেরকে যেটা রিকোয়েস্ট করব, রিকোয়েস্টটা হচ্ছে, একটা এক্সাম্পল আমি আপনাদেরকে অ্যাক্টিভিটি 1 করতে বলেছি, অ্যাক্টিভিটি 3টা ইট ইজ নট লাইক রিকোয়ার্ড ইন ওর এক্সাম, এটা এক্সামে আসে না পুরো কোয়েশ্চেনটা করা অথবা পুরো প্রেজেন্টেশনটা দেখানো, বাট হোয়াট আই উড রিকোয়েস্ট ইউ, আপনারা আমাদের ডিসকাশনের উপর বেস করে আমরা ঠিক এখানে আপনি যে ডিসকন্টিনিউ ডিসপোজালটা করেন, পুরাটা যদি সেল করেন তাহলে প্রেজেন্টেশনটা কি হবে, 15% সেল করে তাহলে প্রেজেন্টেশন কি হবে, 50% মানে সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স হলে তাহলে কি হবে। সো এই তিনটা পার্সপেক্টিভ থেকে প্রেজেন্টেশনটা দেখানো আছে একটা ফুল কোশ্চেনে, মানে হচ্ছে আমরা এতক্ষণ যা যা করলাম তারই একটা সামারি কোয়েশ্চেন্স অ্যাক্টিভিটি 3 তে দেওয়া আছে, প্রেজেন্ট করা আছে। সো আই উড রিকোয়েস্ট ইউ গাইস টু গো থ্রু দিস অ্যাক্টিভিটি 3। আমি আবারও বলছি, ডিসপোজালের 3টা সিনারিও নিয়ে এখানে কথা বলা আছে, সবগুলো সিনারিও আমরা কভার করেছি আমাদের প্রিভিয়াস পার্টগুলোতে, বাট আমি আপনাদের কাছ থেকে ব্যাপারটা চাচ্ছি এই কারণে যে আপনি যেন অ্যাট এ গ্ল্যান্স একটা কোয়েশ্চেন থেকে বুঝতে পারেন যে কোন পয়েন্টার ক্যালকুলেশনের অ্যাডজাস্টমেন্টটা কোন পার্টে এফেক্ট করে। আমি আবারও বলছি, দিস ইজ নট ম্যান্ডেটরি ফর ইউর এক্সাম প্রেজেন্টেশনের জন্য, এটা ম্যান্ডেটরি না, আপনাদের এক্সামে কখনোই ফুল কোয়েশ্চেন আসবে না, এটা আমি প্রত্যেকটা বারই বলছি, বাট ইট উইল হেল্প ইউ টু সামারি অল দ্য পার্ট যেটা আমরা এতক্ষণ ডিসকাস করলাম। সো দিস ইজ ইউর অ্যানাদার হোমওয়ার্ক। আমরা এইটা বেসিক্যালি হচ্ছে একটু আগে ঠিক যে কথাটা বলছিলাম যে আমার ইনভেস্টমেন্ট, এটা আসলে একটু আগের টপিক, মানে আমরা এতক্ষণ ধরে যে কথাগুলো বলছিলাম, যেমন রিটেন ইনভেস্টমেন্ট অ্যাজ অ্যাসোসিয়েট, আমার ফাইন্যান্সিয়াল অ্যাসেট, ফুল ইনভেস্টমেন্ট। ওকে,
ফুল ইন্টায়ার ইনভেস্টমেন্ট সেল করলে কি হবে। সো এই কথাগুলো আমাদের আগেই বলা হয়েছে, সো আর রিপিট করার দরকার নাই। সিগনিফিক্যান্ট ইনফ্লুয়েন্স যদি নাও থাকে সেই ক্ষেত্রে কি হবে সেটাও আমরা একটু আগে বলছি, কথা হয়েছে, এটা নিয়েও কিছু বলার নাই। লস অফ সিগনিফিক্যান্ট ইনফ্লুয়েন্স, এটা বেসিক্যালি হচ্ছে এটা এটা সাবসিকুয়েন্ট পার্ট হচ্ছে আপনি ইনভেস্টমেন্ট সেল করার পর যদি সিগনিফিক্যান্ট ইনফ্লুয়েন্স থাকে, এরপরে যদি আবার সেই সিগনিফিক্যান্ট ইনফ্লুয়েন্সটা আপনি মানে হারায় যায়, অথবা আপনার কোন একটা সিগনিফিক্যান্ট ইনফ্লুয়েন্স আছে, এতক্ষণ তো আমরা কথা বলতেছিলাম হচ্ছে সাবসিডিয়ারিকে সেল করলে কি হয়। নাও যদি অ্যাসোসিয়েটকে আপনি সেল করেন, মানে অ্যাসোসিয়েট আপনার ছিল এতদিন, আপনি সেই অ্যাসোসিয়েটকে সেল করে দিচ্ছেন, সেই ক্ষেত্রে আসলে কনসেপ্টটা কি হবে, সেখানেও একই রকম কনসেপ্ট। যদি আপনি ফুল অ্যাসোসিয়েটকে ডিসপোজ করে দেন, সেখানে একটা গেইন অথবা লস ক্যালকুলেট করতে হবে অ্যাজ ইট ইজ, ঠিক যেভাবে আমরা আমাদের গেইন অর লস অন ডিসপোজাল অফ সাবসিডিয়ারি করতাম, এখানেও একই কথা, যে ডিসপোজাল প্রসিড কত, ক্যারিং অ্যামাউন্ট অফ অ্যাসোসিয়েট অ্যাট ডিসপোজাল ডেট কত, অ্যান্ড এখানে যদি আমার ফুল এন্টায়ার অ্যাসোসিয়েটকে আমি ডিসপোজ না করি, ইন্টার অ্যাসোসিয়েটকে ডিসপোজ না করে যদি আমি আমার সে ফর এক্সাম্পল 30%-এর মধ্যে 20% অ্যাসোসিয়েটকে আমি ডিসপোজ করলাম, 10% রয়ে গেল, সেখানে সেম এই ক্যারিং অ্যামাউন্ট অফ রিটেন ইনভেস্টমেন্ট সেটার ফেয়ার ভ্যালু কত সেটা আমাকে ক্যালকুলেট করতে হবে, অ্যান্ড দেন ইউ উইল ক্যালকুলেট গেইন অর লস। ওকে, সো আলটিমেটলি এইখানে একই একই কোয়েশ্চেন, আপনারা একটু জাস্ট দেখেন। আহ, একটু আগে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে সাবসিডিয়ারির গেইন অর লসটা আমরা কিভাবে ক্যালকুলেট করতাম, এবং সাবসিডিয়ারি যদি আমার কন্ট্রোল থাকে তাহলে কি হইতো, কন্ট্রোল না থাকলে কি হইতো। এখন কথাটা আসছে হচ্ছে অ্যাসোসিয়েটের জন্য, এবং অ্যাসোসিয়েটের যদি পার্ট ডিসপোজ করি আমরা, তার মানে রিমেইন ইনভেস্টমেন্ট, রিটেন ইনভেস্টমেন্ট থাকবে, সেই ক্ষেত্রে আমার বেসিক্যালি অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা কি হবে, সেই ক্ষেত্রে আমার গেইন অর লস অন ডিসপোজালটা কি হবে, দ্যাট ইউ জাস্ট নিড টু ক্যালকুলেট। এখানে আপনার রিকোয়ারমেন্টটা খেয়াল করে দেখেন, রিকোয়ারমেন্টটাও অলমোস্ট সেম, সিম্পল। Discuss how Mouse should account for the disposal of shares in Mouse, মানে মানে কি মাউস কোম্পানি। ও, এখানে তাহলে একটু ছোট্ট টাইপো মিস্টেক অ্যাগেইন, শুড অ্যাকাউন্ট ফর দ্য ডিসপোজাল শেয়ারস ইন, সো এটা আসলে মাউস হবে না, এটা হবে হচ্ছে আসাম। হ্যাঁ, মানে এটা সরি, এটা হবে হচ্ছে আসাম, এই যে ইন মাউস। ওকে, সো একটু দেখেন, মাউস কোম্পানি অ্যাকোয়ার্ড 35% shares in Assam company in 2006. So বুঝাই যাচ্ছে it is an associate and cost ছিল 870,000. This shareholding provided Mouse with a significant influence that আমাদেরকে না বললেও এটা আমরা বুঝি। On 30th June 2006, খেয়াল করে দেখেন কবে, 30th June 2006, Mouse sold 20% shareholding for 730,000. তাহলে disposal proceed for 20% is 730,000. 30%, সরি 35% থেকে 20% সেল করে দিচ্ছে, রিমেইনিং ইনভেস্টমেন্ট তাহলে কত আছে, অ্যাগেইন 15%। 15%। এখন আমাকে দেখতে হবে এই 15% এর ফেয়ার ভ্যালুটা কত। ওকে, it lost significant influence over Assam as a result of the disposal. Obviously আমার it is less than 20% between the date on which the shares were initially acquired in Assam on 30th June 2006. Assam made a profit of 1.8 million and reported net losses in OCI on financial asset of 400,000. এখানে দুইটা জিনিস একটু দেখেন, একটা হচ্ছে আমাদের প্রফিট কত হয়েছিল, 1.8 মিলিয়ন, এটার আলটিমেটলি পার্সেন্টেজ অফ প্রপোর্শনেট অফ, সেটা আমার নেট অ্যাসেট ক্যালকুলেট করতে হেল্প করবে, আর ক্যারিং ভ্যালু ক্যালকুলেট করতে আমাকে হেল্প করবে। অ্যান্ড আদার পয়েন্ট ইজ আমার এখানে একটা নেট লস ছিল ওসিআই তে, দ্যাট ইজ 400,000. The net losses comprised 450,000 loss on equity investment and 50,000 debt instruments. So এখানেও সেম, এই 400 এর মধ্যে আলটিমেটলি দুইটা অ্যাডজাস্টমেন্ট আছে, একটা হচ্ছে যেটার মধ্যে নেট লস 450 ছিল ইকুইটিতে and 50,000 গেইন। সো এটা দুইটাকে যদি আপনি সাম আপ করেন, মানে দুইটাকে সাম আপ করলে অটোমেটিক্যালি ইট উইল কাম 400,000 লসেস। আসাম হ্যাজ নেভার পেড ডিভিডেন্ড, তার মানে কোনো ডিভিডেন্ড পে করা হয় নাই এবং কোনো ইম্পেয়ারমেন্টও হয় নাই। The 15% shareholdings in Assam that was retained had a fair value of 540. তার মানে আমরা দুইটা অ্যামাউন্ট কিন্তু অলরেডি স্ট্রেট ফরওয়ার্ড দেওয়া আছে, একটা হচ্ছে প্রসিড, একটা হচ্ছে ফেয়ার ভ্যালু অফ রিটেন ইন্টারেস্ট। এখন আমার কি দরকার, আমার দরকার ক্যারিং ভ্যালু। ক্যারিং ভ্যালুর জন্য আমার আলটিমেটলি এখন কি কি কনসিডারেশন আনতে হবে, আমার কত টাকা দিয়ে আমি এটাকে অ্যাকোয়ার করেছিলাম, রাইট?
আমি অ্যাকোয়ার করেছিলাম হচ্ছে 870 দিয়ে। এটার সাথে আমার প্রফিট অ্যাড হয়ে যাবে। প্রফিট কত টাকা বলছিল? 1.8 মিলিয়ন। 1.8 মিলিয়নের কতটুকু প্রফিট আমি পাবো, মানে আমি ঠিক ডিসপোজ করার আগ পর্যন্ত আমি 35% প্রফিট পাওয়ার কথা। সো 1.8 মিলিয়নের 35% আসে হচ্ছে 630,000। দেন আমার যেটুকু লস, মানে এটা যদি আমার শেয়ার অফ, মানে এটা যদি আমার ওসিআই তে যে লসের কথাটা বলছে সেটা যদি আমার রিপোর্টেড গেইন থাকতো তাহলে এটা আবার আমার অ্যাড হয়ে যেত, সেটা আমার ক্যারিং ভ্যালুটাকে বাড়াই দিত। যেহেতু এটা আমার লস, সেটা আমাকে মাইনাস করে দিতে হবে। দ্যাট ইজ 35% অফ 400,000, যেটা আমরা বলছিলাম। নাও আপনি এখন দেখেন আপনার আলটিমেটলি টোটাল প্রসিড প্লাস ফেয়ার ভ্যালু কত আসে? 730 প্লাস 540, it is 12,700, so 12,70,000, but আপনার ক্যারিং ভ্যালু ছিল 13,60,000, so you made a loss on disposal of 90,000. That is how you will calculate your loss on disposal of associate, and that we will record separately in your financial statement of profit or loss. And এটার জন্য আপনি একটা অফকোর্স ডিসক্লোজার প্রোভাইড করবেন। ডিসক্লোজারটার মধ্যে আপনি ক্যালকুলেশন গুলো করে দেখাবেন হাউ দ্যাট লস হ্যাভ বিন অকার্ড। ওকে, কনফিউশন আছে কোনো এই ক্যালকুলেশনটাতে আপনাদের? প্লিজ লেট মি নো। মানে রিমেইন সেম সর্ট অফ কনসেপ্ট, এই জন্য আমি আর খুব বেশি না স্যার, ক্লিয়ার। ওকে ওকে আমরা পরের টপিকটাতে যাই। এইখানে বেসিক্যালি হচ্ছে স্টেপ অ্যাকুইজিশনের পার্টটা নিয়ে কথা বলা। সো স্টেপ অ্যাকুইজিশনের পার্টে আমরা যে কথাটা বলছিলাম, একটু আগে আমরা একটু প্লিজ আমরা রিলেট করার ট্রাই করি যে স্টেপ অ্যাকুইজিশনে আমাকে আসলে কি চিন্তা করতে হবে এবং কি ক্যালকুলেট করতে হবে। স্টেপ অ্যাকুইজিশন হচ্ছে যেখানে আমার ফার্স্ট অফ অল কোনো কন্ট্রোল ছিল না। প্রিভিয়াসলি দেয়ার ওয়াজ নো কন্ট্রোল, নাও উই আর হ্যাভিং কন্ট্রোল। সো সেই ক্ষেত্রে নো কন্ট্রোল থেকে যদি কন্ট্রোল হয়, সো নাও উই উইল কনসিডার দ্য সিনারিও লাইক আ নিউ অ্যাকুইজিশন থিং। মানে এটা আমার জন্য একটা আলটিমেটলি কনসলিডেশনের প্রসেসে চলে আসতে হবে। সো কনসলিডেশনের প্রসেস মানেই হচ্ছে আমাকে অ্যাকুইজিশন ডেটটা আইডেন্টিফাই করতে হবে। এখন অ্যাকুইজিশন ডেটটা তাহলে কখন হবে? অ্যাকুইজিশন ডেট হবে হচ্ছে যেই দিন আমার কন্ট্রোলটা এস্টাবলিশ হবে, মানে আমার প্রিভিয়াস যেই শেয়ার হোল্ডিং ছিল সেটাকে আমি ডিসকন্টিনিউ কনসিডার করে যখন আমার কন্ট্রোলটা এস্টাবলিশ হবে, দ্যাট ডেট উইল বি মাই অ্যাকুইজিশন ডেট। এরপরে আমার আলটিমেটলি কি আসবে? অ্যাকুইজিশন ডেটের পর আমাকে কন্ট্রোলটা আইডেন্টিফাই করার পরেই ক্যালকুলেট করতে হবে গুডউইল। অ্যান্ড এখানে গুডউইলটা আমাকে কিভাবে ক্যালকুলেট করতে হবে খেয়াল করে দেখেন। আমরা ঠিক আগে যেভাবে ক্যালকুলেশনটা করেছিলাম ঠিক একই রকম ভাবে আমি আমার যতটুকু ইনভেস্টমেন্টের ভ্যালু ছিল, তার ফেয়ার ভ্যালু আমি তার ক্যারিং ভ্যালু আমার ওইটা ছিল, অ্যান্ড দেন সেটার সাথে আমার যদি ফেয়ার ভ্যালু চেঞ্জ হয়, মানে ফেয়ার ভ্যালু যদি বাড়ে অথবা কমে, যেমন সে ফর এক্সাম্পল আমি যদি এভাবে চিন্তা করি যে 10% আমার কোন একটা ইকুইটি শেয়ারে ইনভেস্টমেন্ট ছিল, সো ওই 10% ইকুইটি শেয়ার ইনভেস্টমেন্টে আমার হয়তোবা মার্কেট ভ্যালু ছিল হচ্ছে 1 লাখ। সো পরবর্তীতে আমি যখন আরো 50% মানে ওন করি অথবা 50% অ্যাকোয়ার করি, তখন আমাকে আবার রিমেজার করতে হবে ওই 10% এর ভ্যালু, কেননা আমাকে ওইটা ডিসকন্টিনিউ করতে হবে, সেটার আমি আর আইএফআরএস 9 কন্টিনিউ করতে পারবো না, আই হ্যাভ টু ট্রান্সফার টু আইএফআরএস 3। সো সেই ক্ষেত্রে আমাকে এখন দেখতে হবে সেই 10% এর শেয়ারের ভ্যালুটা, ফেয়ার ভ্যালুটা বাড়ছে না কমছে। সো যদি বাড়ে তাহলে এটা আমাকে আলটিমেটলি অ্যাড করতে হবে, যদি কমে তাহলে এটা আমাকে লেস করতে হবে। এন্ড সেই ভ্যালুটার অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট আমরা প্রিভিয়াসলি কোন মেথডে করতাম? ফেয়ার ভ্যালু থ্রু প্রফিট অর লস অর ফেয়ার ভ্যালু থ্রু ওসিআই, অ্যাকর্ডিং টু আইএফআরএস 9 যে মেথডে করতাম আমাকে ঠিক সেই মেথডে এটাকে কনসিডার করতে হবে। যদি ওসিআই তে রাখি তাহলে এটাকে ওসিআই তেই রাখতে হবে। দেন বাকি সবকিছু আসলে সেম। বাকি সবকিছু সেম কেন বলছি আমরা? পরবর্তীতে আমরা যতটুকু অ্যাকোয়ার করছি সেটার কনসিডারেশনের ভ্যালুটা কত, মানে আমি ঠিক এরপরে যে 50% অ্যাকোয়ার করলাম সেই অ্যাকুইজিশনের কনসিডারেশনের ভ্যালুটা কত, অ্যান্ড দেন আমি যদি ফুল গুডউইল মেথড ইউজ করি আমার ফেয়ার ভ্যালু মেথডে, সেক্ষেত্রে আমার পরবর্তীতে এনসিআই এর ভ্যালুটাকেও কনসিডার করতে হবে
to calculate full goodwill method. And then আমরা এখান থেকে বাদ দিব যেটা আমরা জানি ওয়ার্কিং টুতে আমরা করি ইউজুয়ালি নেট অ্যাসেট অফ সাবসিডিয়ারি। এখানেও আমার সেম কথা আপনাদের জন্য নেট অ্যাসেট অফ সাবসিডিয়ারি, আবারও আমি বলছি, দ্যাট মিনস আপনি যাকে এখন কন্ট্রোলটা আপনার এস্টাবলিশ হলো তার নেট অ্যাসেট কত সেটা আপনার কোয়েশ্চেনে অনেক সময় বলে দিবে আপনার নেট অ্যাসেট অফ সাবসিডিয়ারি এত টাকা, এত ডলার। বাট স্টিল এখানে যদি সাবসিডিয়ারির এই নেট অ্যাসেটের সাথে কোনো অ্যাসেট অথবা লায়াবিলিটি, এবং এখানে লায়াবিলিটির অ্যাডজাস্টমেন্ট হিসেবে ডেফার্ড ট্যাক্সের ব্যাপারটাও অনেক সময় রিলেট করে এক্সামিনার, সেই রকম যদি কোনো সিনারিও থাকে আপনাকে এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে নেট অ্যাসেটের সাথে যদি আমার অ্যাসেটের কোনো অ্যাডজাস্টমেন্ট থাকে and that will increase my net asset, তাহলে আমাকে তখন এই নেট অ্যাসেটটা অ্যাড করে দিতে হবে। আর যদি এখানে আমার লায়াবিলিটির কোনো অ্যাডজাস্টমেন্ট থাকে such as deferred tax liability, সেখানে আমাকে এই নেট অ্যাসেটের ভ্যালুটাকে কমাই দিতে হবে। সো প্লিজ মেক শিওর আপনারা এই অ্যাডজাস্টমেন্টটা মাথায় রেখে নেট অ্যাসেটের ক্যালকুলেশনটা করবেন টু ক্যালকুলেট গুডউইল ফর স্টেপ অ্যাকুইজিশন। ওকে, এখন আপনি দেখেন ঠিক এই কথাটা যে পয়েন্টটা আমরা বললাম, ঠিক এই পয়েন্টে আসলে আমাদেরকে এখানে কনসিডারেশন আনতে হবে। আমি এই পার্টিকুলার পার্টটা আপনাদেরকে এখানে দেখাচ্ছি না, আমি এটার জন্য একটা ফার্স্ট ইয়ার কোয়েশ্চেন সলভ করার জন্য আলটিমেটলি সিলেক্ট করে রাখবো, বিকজ এই এক্সাম্পলটা আসলে নট ক্যালকুলেশনটা খুব বেশি ক্লিয়ার করে। সো এটা আমি চেষ্টা করব নেক্সট ক্লাসে ঠিক এই পার্টিকুলার পোর্শনের একটা এক্সাম কিট থেকে কোয়েশ্চেন করতে, সো দ্যাট স্টেপ অ্যাকুইজিশনের যে ক্যালকুলেশনটা, গুডউইল ক্যালকুলেশনটা বেসিক্যালি যেটা আপনাদের মেইনলি দরকার সেটা কভার করে। সো হোপফুলি নেক্সট ক্লাসে এটার একটা আমরা ক্যালকুলেশন ডিটেলসে দেখব। বাট বিফোর দ্যাট আমরা ঠিক যে কথাটা বলছিলাম যে এই পর্যন্ত আমরা যতটুকু কথা বললাম সেটার একটা ছোট্ট সামারি এখানে বলা আছে, খেয়াল করে দেখেন। When control is achieved, any previous shareholding with qualified as a financial asset under IFRS 9 treated as if it were disposed of, মানে হচ্ছে আপনাকে এখন ট্রিট করতে হবে যে এটাকে আপনি সেল করে দিচ্ছেন, মানে আপনি তো আর আলটিমেটলি সেই শেয়ারটার অ্যাজ IFRS 9 রাখছেন না, ডিসকন্টিনিউ করছেন, এন্ড দেন রিঅ্যাকোয়ার্ড, মানে হচ্ছে আপনাকে ঠিক এটা কনসিডার করতে হবে যে আপনি এটা সেল করে আবার নতুন করে অ্যাকোয়ার করছেন, মানে এক কথায় এটার ফেয়ার ভ্যালু আপনাকে মেজার করতে হবে, এটার মানেই হচ্ছে এটা। and then এটার ফেয়ার ভ্যালু যখন আপনি মেজার করবেন, খেয়াল করে দেখেন, any resulting gain or loss on remeasurement will be included in profit or loss or OCI depending on IFRS 9 classification of the equity instrument, যে কথাটা আমরা বললাম একটু আগে। যদি এটা ফেয়ার ভ্যালু থ্রু প্রফিট আর লসে থাকে তাহলে এটা ফেয়ার ভ্যালু থ্রু প্রফিট আর লসে আপনাকে রাখতে হবে, রাখতে পারবেন ওই পার্টটুকু, শুধু ওই 10% পার্টটুকু। আর যদি এটা ফেয়ার ভ্যালু থ্রু OCI তে থাকে সেটা আপনাকে ফেয়ার ভ্যালু থ্রু OCI তেই রাখতে হবে, আপনি এটাকে রিক্লাসিফাই করতে পারবেন না। যেটা আমরা বারবার বলছি IFRS 9 এর কথা, ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টের কথা, এটা আপনাদের আমি রিকল করার ট্রাই করছিলাম ফার্স্টের দিকে, বাট আপনাদের হয়তো বা অনেকদিন আগে পড়ার কারণে রিকল হচ্ছে না। সো নো ওয়ারিজ, এটা আমরা IFRS 9 যখন করব ইউ উইল অ্যাকচুয়ালি গেট টু কানেক্ট যে আসলে IFRS 9 এর পার্টটুকু কিভাবে এখানে রিলেট করা হচ্ছে। এখন আসেন সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্ট যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে স্টেপ অ্যাকুইজিশনের ফার্স্ট পার্ট, আমরা যেটা কথা বললাম সেটা হচ্ছে if you had a financial asset then it's becoming your subsidiary। আর এখানে বেসিক্যালি কি হচ্ছে, if you have or you had an associate then if it is becoming subsidiary what will happen? So previously যদি ultimately associate থেকে থাকে and পরবর্তীতে যদি এটা আপনার জন্য আলটিমেটলি সাবসিডিয়ারি হয়ে যায়, অফকোর্স এখানে কোনো গেইন অথবা লস আপনার থাকবে, সেখানেও একই রকম কনসিডারেশন আসবে, সেই গেইন অথবা লসটা আপনাকে কনসিডার করতে হবে আইদার ইন প্রফিট অর লস অর OCI। সো সেটা আপনি অ্যাকুইজিশন ডেটেই কনসিডার করবেন। অ্যান্ড অবভিয়াসলি আপনাকে যখনই কন্ট্রোল এস্টাবলিশ হচ্ছে ঠিক সেই ডেটে আপনাকে গুডউইলটা ক্যালকুলেট করতে হবে। প্লিজ সেই গুডউইলটার ক্যালকুলেশনটার আমি আবারও বলছি, একটা ডিটেলস ক্যালকুলেশন আন্ডার দ্য সার্কামস্টেন্সেস অফ ফার্স্ট ইয়ার এক্সাম, আমি দুইটা কোয়েশ্চেন আপনাদেরকে দেখাবো, অ্যান্ড অফকোর্স দ্যাট উইল বি মোর হেল্পফুল দেন এই এক্সাম্পল গুলো, কেননা এই এক্সাম্পল গুলোর মধ্যে যেটা আছে
ক্যালকুলেশন গুলোর মধ্যে পুরো ব্যাপারটা আসলে কভার করে না, এবং এইখানে দুইটা ছোট্ট জিনিস মিস করা আছে, সো এটা আমরা নেক্সট ক্লাসে হোপফুলি কভার করতে পারবো। অ্যাগেইন, সাবসিডিয়ারি টু সাবসিডিয়ারি, এটা আমরা অলরেডি বলেছি। এটা আপনি যদি খেয়াল করে দেখেন, ঠিক আমরা ডিসপোজালের মধ্যে ঠিক যেরকমটা চিন্তা করতাম, এখানেও আমি একই রকম ভাবে চিন্তা করব। বাট এখানে আমি যেটা চিন্তা করব সেটা হচ্ছে, আহ, আগে আমি আমার ঠিক আগের কনসেপ্টটাতে ব্যাক করি। আমি যখন ডিসপোজালের পার্সপেক্টিভ থেকে চিন্তা করতাম, তখন আমি চিন্তা করতাম যে আমার এনসিআই কতটুকু বাড়বে, অ্যান্ড ইন রিটার্ন আমি কতটুকু অ্যাসেট পাবো। আর এখানে কি হবে, মানে এখানে সিনারিওটা কি হবে, একটু চিন্তা করি আমরা। এখানে কি আমি কোনো শেয়ার সেল করছি না অ্যাকোয়ার করছি ফার্দার? এখানে আমি ফার্দার অ্যাকোয়ার করছি। তো আমি যদি ফার্দার অ্যাকোয়ার করি তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, আমার কত, আমি যখন অ্যাকোয়ার করব তাহলে মানে আমার ক্যাশ চলে যাবে না, নাকি ক্যাশ আসবে? ক্যাশ তো চলে যাবে যদি অ্যাকোয়ার করি, আমাকে একটা প্রসিড পে করতে হবে না? রাইট, ক্যাশ চলে যাবে, এবং ক্যাশ যে চলে যাবে, ইন রিটার্ন আলটিমেটলি কি হবে, এখানে এনসিআই আমার বাড়বে না কমবে? ইনভেস্টমেন্টটা বাড়বে একটু। আমার ইনভেস্টমেন্ট বাড়বে, বাট এনসিআই বাড়বে না কমবে? এনসিআই তখন তো কমে যাবে। কমার কথা। এনসিআই কমে যাবে। অ্যাগেইন আমি আবারও বলছি, অ্যাগেইন দ্য সিনারিও উইল রিমেইন সেম। কন্ট্রোল থাকবে, কন্ট্রোলটা জাস্ট বাড়বে, নন কন্ট্রোলিং ইন্টারেস্টটা জাস্ট কমবে, অ্যান্ড দ্য অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট উইল রিমেইন সেম, যেটা আমরা আমাদের ডিসপোজালের মাধ্যমে দেখাচ্ছিলাম। এখানে কোনো গেইন অর লস আমাকে ক্যালকুলেট করতে হবে না। হোয়াট উই নিড টু অ্যাডজাস্ট, উই জাস্ট নিড টু রিফ্লেক্ট দ্য নিউ নন কন্ট্রোলিং ইন্টারেস্ট চেঞ্জেস, and that will be through equity part, ওই রিটেন আর্নিংস এর যেই কথাটা আমরা একটু আগে বলছিলাম। সো ওইটাই আলটিমেটলি এখানে আসবে। সো এটা আলটিমেটলি নতুন করে আর করার কিছু নাই, একই ক্যালকুলেশন, একই রকম জিনিস। আপনারা ঠিক একটু আগে যে ক্যালকুলেশনটা দেখছিলেন, আমি যদি আপনাদেরকে আবার ব্যাক করে দেখাই, আই থিংক আপনাদের মনে আছে এই জায়গাটাতে। ডিসকন্টিনিউড অপারেশন, ডিম ডিসপোজাল, নো লস কন্ট্রোল, ঠিক এই যে ক্যালকুলেশনটা যেটা ছিল আমাদের এর পরের যেটা, সরি, এই যে। সো এক্স্যাক্টলি দ্য সেম ট্রিটমেন্ট ফর স্টেপ অ্যাকুইজিশন, যেটা প্রিভিয়াসলি সাবসিডিয়ারি ছিল, অ্যান্ড দ্যাট উইল রিমেইন সাবসিডিয়ারি। সেই ক্ষেত্রে আমার জন্য আলটিমেটলি অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট একই রকম থাকবে, অ্যান্ড অফকোর্স দেয়ার উইল বি নো ফার্দার চেঞ্জেস ফর দ্যাট। And that's the wrap up for changes in share structure in subsidiary. আমার একটা জিনিস সেখান থেকে আমরা কনসিডার করলাম ফর আওয়ার নেক্সট ক্লাস কন্টিনিউশন, সেটা হচ্ছে আমরা যে স্টেপ অ্যাকুইজিশনের যে কোয়েশ্চেনটা, আমরা চেষ্টা করব আপনাদের নেক্সট ক্লাসে স্টেপ অ্যাকুইজিশনের কোয়েশ্চেনটা আগে করতে, অ্যান্ড দেন আমাদের ফরেন সাবসিডিয়ারির পার্টটা নিয়ে কথা বলতে। অ্যান্ড আমি আপনাদেরকে দুইটা হোমওয়ার্কের কথা বললাম, একটা হচ্ছে অ্যাক্টিভিটি 1, আর একটা হচ্ছে অ্যাক্টিভিটি 3, যেটা স্টাডি হবে। আপনারা অবশ্যই দেখার ট্রাই করবেন, সেখানে আনসারটা দেওয়া থাকে। অ্যান্ড আই উড রিকমেন্ড ইউ, আপনারা নেক্সট ক্লাসের আগেই এটা যেন ট্রাই করেন, আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটা যেন আপ টু ডেট থাকে। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল মাই রিকোয়েস্ট টু ইউ গাইস, আমরা যেহেতু next class will be our maybe knowledge wise গ্রুপ অ্যাকাউন্টিং এর জন্য লাস্ট ক্লাস। আমরা নলেজের এই জায়গাটাতে একটু কুইকলি যাচ্ছি, কেননা ফার্স্ট ইয়ার কোয়েশ্চেন করতে গেলে দেখবেন অনেক ডিফারেন্ট সিনারিও আমাদের সামনে আসবে, and that also need to be addressed. So let's focus on the chapter 18 and on last next class. I think এখানে যেটুকু আছে আমাদের জন্য it's okay to cover our next class topic, but আপনারা যদি কেউ পারেন, আমি জাস্ট এটা প্রোঅ্যাক্টিভলি আপনাদেরকে জাস্ট প্রিপারেশনের জন্যই বলছি, যদি পসিবল হয় আপনারা অফকোর্স ফাইন্যান্সিয়াল রিপোর্টিং IAS 21 ফরেন এক্সচেঞ্জটা পড়ে আসছেন। সো আমি রিকোয়েস্ট করব যে ফরেন এক্সচেঞ্জের যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডটা IAS 21টা, এটা যদি একটু আপনারা দেখে আসতে পারেন ফর আওয়ার নেক্সট ক্লাস, দ্যাট উইল হেল্প মি। কেননা ওইখানে কিছু ডেফিনেশনের কথা আছে, কিছু ক্যালকুলেশনের কথা আছে, যেটা আপনি IAS 21 যদি একটু দেখে আসেন, মানে দ্যাট উইল হেল্প মি আ লট রিলেট করার জন্য আপনাদের সাথে।
অ্যান্ড হোপফুলি অ্যাগেইন আমি আপনাদেরকে আবারও সেই রিকোয়েস্টটাই করব নেক্সট ক্লাসে, যেহেতু আমরা প্রতি সপ্তাহে একটা ক্লাস এক্সট্রা করতে চাই, সো হোপফুলি নেক্সট কামিং থার্সডেতেও আমরা একটা এক্সট্রা ক্লাস করতে পারি। অফকোর্স আই উইল লেট ইউ নো। আমি টিউসডে আর ওয়েডনেসডের মধ্যে আপনাদেরকে আমি কনফার্ম করে দিব আপনাদের অ্যাভেলেবিলিটি এবং আমার অ্যাভেলেবিলিটির উপর বেস করে আমরা থার্সডেতে অ্যাগেইন একটা এক্সট্রা ক্লাস 7:30 তে করার ট্রাই করব। সো থ্যাংক ইউ সবাইকে। হোপফুলি নেক্সট থার্সডেতে একটা ক্লাস আমি নেওয়ার চেষ্টা করব, অ্যান্ড সেখানে আমি চেষ্টা করব আপনাদের গ্রুপ অ্যাকাউন্টিং এর এই নলেজ পার্টটা শেষ করতে, অ্যান্ড দেন আই থিঙ্ক স্যাটারডে অ্যান্ড সানডেতে আমরা দুইটা কোয়েশ্চেন, ফার্স্ট ইয়ার কোয়েশ্চেন স্টার্ট করতে পারবো। ইয়া রকি প্লিজ। স্যার একটা জিনিস একটু পুরো ক্লাসে আমার মাথায় ঘুরছিল আর কি। প্লিজ। যেহেতু স্যার এখানে কিন্তু অনেকগুলো সিনারিও চলে আসতেছে, যে কিছু জায়গায় আমার ফুল ডিসপোজাল হচ্ছে, হুম আর পার্ট ডিসপোজালের এখানে 3টা সিনারিও আছে, যেখানে হুম হচ্ছে সাবসিডিয়ারি টু সাবসিডিয়ারি, তারপর অ্যাসোসিয়েট টু সাবসিডিয়ারি অথবা রিভার্স, হুম অথবা আরেকটা যেটা হয়ে যাচ্ছে যে আপনার যেটা হচ্ছে লস কন্ট্রোল, গেইন কন্ট্রোল। এখানে কিন্তু অনেকগুলো ক্যালকুলেশনও আছে এবং এনসিআই, গুডউইল, অনেক কিছুরই কিন্তু কনসেপ্ট চলে আসতেছে এখানে। হুম তো এক্সামে আমাদের আসলে কোয়েশ্চেন যে সিনারিওটা, হ্যাঁ, এটা কি মোরলেস এতগুলো ক্যালকুলেশনে থাকবে? সব থাকবে না, এই জন্য আমি বললাম যে আমি নেক্সট ক্লাসে একটা ফার্স্ট ইয়ার কোয়েশ্চেন করাইলে আপনারা কিছুটা বুঝতে পারবেন। আহ, সেটা হচ্ছে আমি স্টেপ অ্যাকুইজিশনটা করাবো। তো আপনাদের এক্সামে সবগুলো আসলে আনা কোনোভাবে পসিবল না, এবং সবগুলো আসাও পসিবল না 35 মার্কস। সো যেটা হয় আপনাদের এখানে আসলে মোরাললেস দুইটা জায়গা থেকে বেশি কোয়েশ্চেন আসে। একটা হচ্ছে স্টেপ অ্যাকুইজিশনের যে ক্যালকুলেশনটা, সেইটা টু ক্যালকুলেট গুডউইল, সেটা আপনাদের অনেক বেশি কমন একটা কোয়েশ্চেন প্যাটার্ন। আরেকটা হচ্ছে যখন আমরা ওই সাবসিডিয়ারিকে ডিসপোজ করি, দ্যাট উইল কাভার দুইটা জিনিস, একটা হচ্ছে ফুল ডিসপোজাল, আরেকটা হচ্ছে আপনি যদি পার্শিয়াল ডিসপোজাল করেন, এবং পার্শিয়াল ডিসপোজালের সবগুলা না, যে কোনো একটা হয়তো বা আসবে, নট লাইক যে হোল পার্ট। মানে আমি এই জন্য জিজ্ঞেস করলাম স্যার, কারণ এখানে কিন্তু একসাথে অনেকগুলো হ্যাঁ হ্যাঁ সিনারিও, হ্যাঁ কনসেপ্ট হ্যাঁ এবং হ্যাঁ হ্যাঁ ক্যালকুলেশন চলে আসতেছে, হ্যাঁ। সো আর এখনটা আসলে মনে রাখাটাও খুবই টাফ। না, টাফ না, বাট স্টিল আপনারা একটু ট্রাই করেন জিনিসটাকে স্ট্রাকচার করে ফেলতে, এবং অফকোর্স আমরা ঠিক যেভাবে কথাটা বললাম এই প্যাটার্নটা একটু মনে রাখার ট্রাই করেন, যে কয়টা সিনারিও আছে ফার্স্টে এইটা একটু ডিটারমাইন করেন, অ্যান্ড দেন প্রত্যেকটা সিনারিওর আসলে কনসিকুয়েন্স গুলো আমরা কি ডিসকাস করলাম সেটা একটু জাস্ট ফর্মুলেট করার চেষ্টা করেন। আই থিঙ্ক দ্যাট উইল হেল্প ইউ। স্যার এই ওয়ার্ড ফাইলটা একটু দিলে একটু আমি বেটার। আমি দিয়ে দিব, হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। হ্যাঁ, সো থ্যাংক ইউ সবাইকে। তাহলে সবাই একটু কাইন্ডলি হোমওয়ার্কটা করেন, and please let me know if you have any difficulties.